আবারও সিক্রেট কোড শেয়ার করব, যেমনটা তোমরা বোধহয় পেয়েছিলে গতকাল রাত 12:30টার মধ্যে তোমাদের কাছে চলে গেছিল রেকর্ডিং ভিডিও বা পিডিএফ নোটস। ঠিক বলছি তো? যে গতকাল রাত 12:30টার মধ্যে পৌঁছে গেছিল রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস। এখানে কেউ আছো যারা পেয়েছিলে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ স্যার হ্যাঁ পেয়েছি। স্যার পেয়েছিলাম আমি। হ্যাঁ স্যার আমিও পেয়েছি। আজও ঠিক এরকম টাইমে চলে যাবে, যাদের থেকে কোড আসবে তারা কিন্তু ঠিক টাইমে পেয়ে যাবে। কেননা আমি আবারও বলছি, এগুলো কিন্তু ম্যানুয়ালি হচ্ছে না, অটোমেটিক করে রাখা হচ্ছে। আজও ধরো রাত 10টা পর্যন্ত খোলা থাকবে ওটা, 10টা পর্যন্ত যাদের কোডগুলো আসবে যারা লিখে পাঠাবে কোডটা, আজকের কোড কিন্তু ডিফারেন্ট হবে। সিক্রেট যখন বলছি তার মানে যা একবার পাবলিশ হয়ে গেছে তার সিক্রেট নেই। গতকাল যেটা আমি কোড দিয়ে দিয়েছি সেটা কিন্তু সিক্রেট নেই। তাই সিক্রেট মানে কিন্তু আজ আবার একটা নতুন কোড হবে, একদম নতুন, সেটা আমিও জানি না। একদম 9:30টার সময় আমি আবার আসবো, স্যারের ক্লাস শেষ হয়ে গেলে দেন ওটা তোমাদের সাথে আবার আমি শেয়ার করে দেবো। আমি আর সময় নিচ্ছি না, 8টা 2 হয়ে গেছে। স্যারের সাথে একটু কোঅপারেট করো। আমার মনে হয় আজকের ক্লাসের পর তুমি ডেফিনেটলি কথাটা বলবে একদম শেষে। আমি আবারও আসবো 9:30টার সময়। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। স্যার প্লিজ স্টার্ট করতে পারেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং। সবাই ভালো গুড আছো? ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। সকলকে গুড ইভিনিং। ঠিক আছে ঠিক আছে বেশ। আচ্ছা সকলে স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। এবার হ্যাঁ দেখো, স্যার, এবার দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে না স্ক্রিনটা। আচ্ছা দেখতে পাচ্ছি। এবার এবার ক্লিয়ার? পাচ্ছি না স্যার। হ্যাঁ স্যার দেখা পরিষ্কার যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি কারোর সমস্যা হচ্ছে না। স্যার আমি দেখতে পাচ্ছি ঠিক না। আছে এবার দেখো, এবার দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখো সবাই একবার দেখো নাও ঠিকঠাক। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বেশ বেশ হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ ঠিক স্যার আছে। কথাও বলো। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা একটা সম্পূর্ণ অন্য প্ল্যাটফর্মে আছি। তো আমরা গতানুগতিক ওয়েতে এতদিন পর্যন্ত যে ক্লাস করে আসছি সামনাসামনি, সেখানে আহ, আহ, তোমার হচ্ছে যে মেথডটা অন্যরকম ছিল। এখন একটা স্ক্রিনের সামনে আমি ক্লাসটা করাচ্ছি। তো সেহেতু কি ব্যাপারটা হয় যে তোমরা যদি একসাথে সবাই বলতে থাকো তাহলে আমার কথা তোমরা শুনতে পাবে না, তোমাদের কথা আমি কিন্তু শুনতে পাবো না। ঠিক আছে, আমার সাথে একটু কোঅপারেট করো। তোমরা যে যার মাইকটা অফ করে দাও, যেখানে যখন দরকার হবে তখন ইন্ডিভিজুয়ালি আমাকে জিজ্ঞেস করবে, আমি বলবো। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো খুব প্রাসঙ্গিক, খুব খুব প্রাসঙ্গিক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সকলেই জানো যে কিছুদিন আগেই তোমার হচ্ছে যে প্রাইমারি বোর্ড একটা বিস্তর জটটা খুলতে পেরেছে, এবং তার সাথে সাথেই একটা মানে বিশাল সংখ্যক প্রায় 9,500 ক্যান্ডিডেটের একটা লিস্ট প্রকাশ করেছে প্রাইমারি টিচারের ক্ষেত্রে। ঠিক আছে, সেটা আস্তে আস্তে করে বাড়বে, তার দীর্ঘায়িত করবে তারা লিস্টটা। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে গত ডিকেড একটা যদি দশক আমি পেরিয়ে যাই, তাহলে স্কুল সার্ভিসের পরীক্ষা কিন্তু প্রায় স্থগিত ছিল, সেটা বিভিন্ন কারণে বিষয়বশত হতে পারে। তো সেই জায়গা কিন্তু আস্তে আস্তে করে ছাড়তে শুরু করেছে। তো সেই যে তোমার হচ্ছে পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে পারি যে আমাদের খুব প্রাসঙ্গিক যে পরীক্ষাগুলো ইতিমধ্যে আমাদের হতে চলছে, সেগুলো হচ্ছে আমাদের এই সামনে তোমাদের স্ক্রিনের সামনে যে পরীক্ষাগুলো দেখা যাচ্ছে এখন, সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো ব্যাপারটা দেখো, একটু ভালো করে বলে দিই। আমাদের আমরা জানি যে প্রত্যেক বছরই আমাদের তোমার হচ্ছে যে প্রাইমারির পরীক্ষাটা হচ্ছে। প্রত্যেক বছরই আমাদের প্রাইমারির পরীক্ষাটা হচ্ছে। এক সেকেন্ড একটু, প্রত্যেক বছরই আমাদের স্যার ওদের দিক থেকে মাইকটা মিউট করা আছে, ওরা যদি করে তো ওরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ
আচ্ছা একটু সময় নিচ্ছি, 1 সেকেন্ড, সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা একটু দেখো পেন ট্যাপটা একটু সমস্যা করছে, আশা করি ঠিক হয়ে যাবে। দেখো আমি যেটা একটু আগেই বললাম যে আমাদের যে পরীক্ষাগুলো আছে, খুব প্রাসঙ্গিক পরীক্ষাগুলো আছে কি কি, প্রাইমারি টেট, সি টেট, সেন্ট্রালের যে টেট পরীক্ষা, আপার প্রাইমারি টেট, তারপরে আছে কি পিটি, যেটা হচ্ছে এসএলএসটি প্রিলিমিনারি টেস্ট যেটা। তো এই যে পরীক্ষাগুলো আছে না, এই পরীক্ষাগুলো কিন্তু এবার শুরু হবে। তো সেটাকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে এবং এই টপিক নিয়ে আমরা বিস্তর একটা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের এই আলোচনার মধ্যে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মন দিয়ে শোনো, দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি। এরপরে দেখো আমরা একটু করে সবার প্রথমে আমরা আমাদের যে প্রাইমারি টেট পরীক্ষা এখন খুব প্রাসঙ্গিক, আমার কিছুক্ষণ আগে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সবার প্রথমে এতে সিলেবাসটা কি আছে একটু দেখে নিই। দেখো সিলেবাসটা সবার প্রথমে দেখবো। আমাদের প্রাইমারি টেটের যে সিলেবাসটা আছে দেখো এখানে, সেটা কি দেওয়া আছে। প্রাইমারি টেটের যে সিলেবাসটা রয়েছে এখানে, সেটা কি আছে দেখো, বিষয়ের নাম দেওয়া আছে এদিকে, আর এদিকে দেওয়া আছে বিষয় আর তার সঙ্গে তার রিলেটেড যে মার্কস গুলো কি আছে। সবার প্রথমে বাংলা, বাংলাতে টোটাল 30 নাম্বার থাকে, যেখানে তোমার হচ্ছে যে কম্প্রিহেনশন আর ব্যাকরণ মিলিয়ে 15 নাম্বার আর পেডাগোগি পোরশন থাকে 15 নাম্বার। ইংরেজিতে একই রকম ভাবে গ্রামার আর কম্প্রিহেনশন মিলিয়ে 15 নাম্বার, পেডাগোগি পোরশন থাকে 15 নাম্বার। গণিতের ক্ষেত্রেও বা ম্যাথের ক্ষেত্রেও সেটা একই জিনিস, সেখানে ম্যাথ থাকবে, ক্যালকুলেটিভ ম্যাথ থাকবে। ম্যাথের কি কি টপিক গুলো থাকবে সেগুলো আমরা একটু পরেই দেখবো। সাথে আছে পেডাগোগি পোরশন, শিশু বিকাশ বা যেটাকে চাইল্ড ডেভেলপমেন্ট বলা হয়, সেখানেও 15 নাম্বার থাকবে ওই টপিকের ওপরে, আর পেডাগোগি পোরশন থাকবে 15 নাম্বার। পরিবেশের ক্ষেত্রেও তাই। তাহলে 30 নাম্বার করে 5টা সাবজেক্ট, যেখানে 150 নাম্বারের পরীক্ষা। আমরা সকলেই জানি, যারা পরীক্ষা দিয়েছি বা দিচ্ছি তারা এটা নিয়ে অবগত আছি যে 150টা কোশ্চেনের জন্য 150 নাম্বার এবং সেখানে কোনো নেগেটিভ মার্ক নেই, প্রত্যেকটাই এমসিকিউ। এ নিয়ে আমাদের কোনো রকম কোনো ভুল ধারণা নেই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা দেখবো টপিক ওয়াইজ কি কি জিনিসগুলো আছে, আমরা কি নিয়ে কাটাছেড়া করব সেটা একটু ভালো করে দেখে নিতে হবে। সবার প্রথমে দেখো প্রাইমারি টেটের যে বাংলা সিলেবাসটা আছে, সেই বাংলা সিলেবাস নিয়ে এখানে বলে দেওয়া আছে। দেখো সবার প্রথমে দেখো এখানে বোধ পরীক্ষণ আছে। বোধ পরীক্ষণ যেটাকে আমরা কি বলি, কম্প্রিহেনশন টেস্ট। এই কম্প্রিহেনশন টেস্টের পরে গ্রামাটিক্যাল পোরশন যেটা আছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেখো
ধ্বনি, বর্ণ, পদ, পদ পরিবর্তন, সন্ধি, ক্রিয়ার কাল, লিঙ্গ, বচন ইত্যাদি ইত্যাদি করে প্রচুর কিছু জিনিস আছে। তো একদম আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই, আমাদের মাধ্যমিকের সময় বা ক্লাস 9-10 আমাদের বাংলাতে ব্যাকরণ যতটুকু পড়ে আসছিলাম, যেগুলো জিনিস পড়ে আসছিলাম সেইগুলোই দেখো কম বেশি এখানে আছে। তবে একটা জিনিস কি, তখন ডিগ্রির জন্য পড়েছিলাম, এখন নিজের ভবিষ্যতের জন্য পড়বো। দুটোর মধ্যে পার্থক্য আছে, থাকবে, সব সময় থাকবে, এতটুকু মনে রাখতে হবে। আর সবার প্রথমে যেটা নিয়ে বলি, একটু বলে নিই, সেটা হচ্ছে কি না, আমরা তো সবেমাত্র এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করতে শুরু করেছি, বা কেউ অনেক দিন থেকেই করছে। সকলের জন্য, আমি সকলকেই নিউ কামার ধরে নিচ্ছি, সকলেই পড়াশোনা করছে। তো একটা জিনিস মাথার মধ্যে রেখে দাও যে আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ। কেন? তার কারণ হচ্ছে ভগবান হচ্ছে আমাদের যোগ্য বলে মনে করেছেন বলেই তিনি আমাদের এই পথে ঠেলেছেন। এতটুকু মনে রাখতে হবে। কোনোদিন কারোর সঙ্গে কোনোভাবে তুলনা করবে না, সে কেন এগিয়ে গেল, সে কেন পিছিয়ে গেল। অবশ্যই তুমি তোমার পরিশ্রমের উপর বিশ্বাস রাখো, দেখবে সফল হবেই। একদম এতটুকু মাথাতে রাখতে হবে। ভগবান চারপণ করে দিয়েছেন, তোমরা এখন ছোট্ট গুল্ম থেকে বড় আয়তন বৃক্ষে পরিণত হবে। অবশ্যই হবে, অনেক ঘাত প্রতিঘাত প্রতিকূলতা তোমরা তোমাদেরকে পেরোতে হবে, সেগুলোর সম্মুখীন হতে হবে। তো সেগুলো তো থাকবেই, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে, তাহলে দেখবে অবশ্যই তোমাদের সাকসেস আসবে। এইবার ওই পথটা একটু মসৃণ করতে, বা ওই ছোট্ট চারা গাছ থেকে বড় বৃহদায়তন যে বৃক্ষ গাছ, সেটা পরিণত করতে তার পরিচর্যার জন্য একজন মালি লাগে। সেই মালির কাজটা, সেই মালির কর্তব্যটা আমাদের মতো কিছু ব্যক্তি পূরণ করছি আমরা। অবশ্যই আমাদের দরকার, আমাদের গাইডেন্স দরকার, তা নাহলে তোমাদের পথটা অতটা বেশি সবল হবে না, মসৃণ হবে না। অনেক প্রতিকূলতা তোমাদের মধ্যে আসতে থাকবে। সেই সব জিনিসগুলো যাতে না আসে, তার জন্যই আমাদের মতো কিছু মালির প্রয়োজন হয়। এতটুকু মাথাতে রাখতে হবে। কিন্তু আবারও বলছি, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে। কোনোদিন কোনোভাবে নিজেকে খাটো করবে না, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখো, 100% ডেডিকেশন দাও। অবশ্যই যতজন আমার এখানে ক্লাস করছে, আমার কথাগুলো শুনছে, সবাই চাকরি পাবে, সবাই। আমি এতটুকু বাজে কথা বলছি না, আমি তোমাদের জায়গা থেকে বলছি, অ্যাজ এ অ্যাসপিরেন্ট আমি সেটা বলছি, বাস্তবটা থেকেই বলছি। একদম হঠাৎ করে হারিয়ে যেও না, পথে নেমেছো, শেষ দিকে ছাড়ো। শুরুতেই এই কথাটা বলে রাখছি, এই ইনিশিয়ালি মনের মধ্যে আগুনটা জ্বালাতে হবে। এবার আসি আমাদের টপিকের মধ্যে কি আছে। আমাদের পেডাগোগি পোরশন আছে। এই পেডাগোগি নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা যারা এই যে প্রাইমারি পরীক্ষাগুলো দিচ্ছি, এই প্রাইমারি পরীক্ষা বা SLST পরীক্ষা হোক বা আবার প্রাইমারি হোক, প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা করে একটা ডিপ্লোমা কোর্স তৈরি করতে হয় বা কোর্স করতে হয়। কেউ ডিএলএড করবে, কেউ বিএড করবে। যারা ডিএলএড করবে, যারা বিএড করবে, তারা সকলেই পেডাগোগি পোরশন কি জিনিস এ নিয়ে আমাদের মোটামুটি জানবে, বা কেউ যদি কোর্সটা কমপ্লিট করে রাখো, তোমরা কিন্তু জেনেছো। তাই এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, যা আছে সেগুলো ওই পরীক্ষার আগে তোমার হচ্ছে কোর্সের মধ্যে যেহেতু থাকবে, তাই এসব নিয়ে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, আমার যতদূর ধারণা। এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাহলে প্রাইমারি রেটের যে বাংলার সিলেবাস 30 নাম্বারের জন্য, তাহলে 15 করে দুটো পোর্শন ভাগ করে দেওয়া হয়েছে। দেখো, খুব ভালো করে মনে রাখতে হবে। আর এটা ভাবার দরকার নেই যে এই যে তোমাদের লিখতে হচ্ছে বা লিখতে বলবো বা এরকম কিছু নয়। এই যে পিডিএফটা সম্পূর্ণভাবে তোমাদের স্যার বলেইছেন কিছুক্ষণ আগে, আমাদের এটা প্রোভাইড করা হবে। বাংলার পরে আমাদের আসে কি, আমাদের ইংরেজি। আমাদের প্রাইমারি টেটে যে ইংরেজি সিলেবাসটা, সেই ইংরেজির সিলেবাসটা রয়েছে। ইংরেজির সিলেবাসে দেখো, গ্রামাটিক্যাল পোরশন রয়েছে, সাথে কম্প্রিহেনশন। খুব গুরুত্বপূর্ণ। কি আছে না, আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো কি জানি না আমরা? সবাই জানি। তবে কি, ওই যে মরচে ধরে গেছে, তাকে একটু যত্ন সহকারে পরিষ্কার করতে হবে। পড়ে আসছি, সবই পড়ে আসছি, এমন নয় একদম নতুন কিছু। অবশ্যই ভালো করে একটু ঘষা মাজা করে চোখে করতে হবে, আর কিচ্ছু না। তারপরে কি, পেডাগোগি পোরশন। প্রত্যেকটাতে পেডাগোগি পোরশন আছে। আমি বারবার করে বলেছি, যারা ডিএলএড বিএড কোর্স করছো, তারা অবশ্যই এই পোরশন গুলোতে অবগত থাকবে। এ নিয়ে কোনো সমস্যা নেই। প্রাইমারি টেটের ইংরেজি সিলেবাসটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা বললাম। তারপরে যেটা আসবো সেটা হচ্ছে প্রাইমারি টেটের গণিতের সিলেবাস। গণিতের সিলেবাসে দেখো, নাম্বার সিস্টেম, যেটা আমরা সংখ্যা তত্ত্ব বলছি, এই দেখো নাম্বার সিস্টেম রয়েছে, সংখ্যা তত্ত্ব। তারপরে দেখো লসাগু, গসাগু। তারপরে গড়, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, অংশীদারের কারবার, শতাংশ, লাভ ক্ষতি, এগুলো সব আমরা ক্লাস 9-10 পর্যন্ত করে আসছি।
এটা ভাবার দরকার নেই আমার ম্যাথে খুব দুর্বল, আমি ইংরেজিতে খুব দুর্বল। যে ম্যাথে এমএসসি এমএসসি করে আসছে বা যে ইংরেজিতে বিএ বা এমএ করে আসছে তার থেকে আমি কম জানবো, এই ভাবার দরকার নেই। সবাই কিন্তু তোমরা ওই ক্লাস 10-এর যে সিলেবাসটা সেটাই তোমরা কভার করবে। তাহলে সেই জায়গাতে সবাই আমরা এক, সেই জায়গাতে কিন্তু কাউকে নিজেকে কেউ ছোট করবে না। পড়াশোনা করলে দেখবে এমনি তোমার সাফল্য আসবে, সামনে আসবে। এইসব জিনিসগুলো আমরা করে আসছি, সেগুলোই আবার পুনরায় করতে হবে। অবশ্যই আমাদের স্যার তারা এইসব নিয়ে আলোচনা করবেন তোমাদের সাথে। তারপরে দেখো এখানেও পেডাগগি পোর্শন রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য পেডাগগি পোর্শন রয়েছে। এই সব জিনিসগুলো যেগুলো আছে সেগুলো তোমরা সেখানে গিয়ে ডিএলএড বা বিএড কোর্সে গিয়ে পড়বে। তারপরে প্রাইমারি টেটের যে শিশু বিকাশ, যেটাকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট বলি, তার যে সিলেবাসটা সেটা কি রয়েছে এখানে সব দেওয়া আছে। শিশু বিকাশের মূল নীতি কি, ধারণা, শিক্ষণের সঙ্গে সম্পর্ক, এইসব নিয়ে আমাদের আলাদা করে ক্লাস দেওয়া হবে। তোমরা সেইখানে সম্পূর্ণ বিস্তর আকারে তোমরা জানবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনতে হবে জিনিসগুলো। এর পরে আরো অন্যান্য টপিকের উপরে আমরা আলোচনা করব। তারপরে কি আছে দেখো, তারপরে আছে আমাদের প্রাইমারি টেটের যে সিলেবাসটা আছে, সেই প্রাইমারি টেটের পরিবেশের সিলেবাস কি আছে, বা যেটাকে আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ বলি। সেই এনভায়রনমেন্টাল স্টাডিজে কি আছে, পরিবেশের সংজ্ঞা, শ্রেণী বিভাগ, বাস্তুতন্ত্র, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জীব বৈচিত্র্য, পরিবেশ দূষণ, এইসব নিয়ে আমাদের এখানে বলে দেওয়া আছে। আর এইসব জিনিসগুলো কি আমরা জানি না? একদম জানি, কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা লাইফ সায়েন্স পড়তে গিয়ে সেখানে পরিবেশ বিজ্ঞান পড়েছি, সেখানে আমরা জিওগ্রাফি পড়তে গিয়ে পরিবেশ বিজ্ঞান পড়ে আসছি, আমরা সায়েন্স পড়তে গিয়ে পরিবেশ বিজ্ঞান পড়ে আসছি, পরিবেশ বিজ্ঞানের আলাদা করে আমরা পাঠ পড়ে আসছি। তো সেই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসবে। একদম সহজ করে ভাবতে হবে, একদম সহজ করে। এটা হচ্ছে আমাদের পরিবেশের সিলেবাস, সেখানেও পেডাগগির পোর্শনটা রয়েছে। সেই পেডাগগির পোর্শন যেগুলো আছে সেগুলো ভালো করে করতে হবে স্বাভাবিকভাবেই। তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটাতে যদি 15 করে বাদ দিই, যেটা আমাদের জানা, সেই 75 নাম্বার কিন্তু আমাদের একদম অজানা এরকম কিছু নয়। এই দেখো 15 নাম্বার করে যদি 5টা ক্ষেত্রে ধরি, তাহলে এই 75 নাম্বার কিন্তু আমাদের অজানা নয়, আমাদের জানা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে, তাহলে আমরা যদি পড়াশোনা করি, ঠিকঠাক করে পড়াশোনা করি, আমরা কিন্তু পারবো। বাকি পেডাগগি পোর্শন যেটা রয়েছে তার জন্যই তো আমাদের এই ডিপ্লোমা কোর্সগুলো করতে হয়, সেগুলো করতে হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে খুব খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি বলছি, বারবার করে বলছি, এখন থেকে কিন্তু লড়তে শুরু করে দাও। আর সেই সুযোগ নেই, আমাকে আর সময় দেবে না কেউ। তোমার প্রতিযোগী তোমার পাশে যে বসে থাকবে, সে তোমাকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। কিন্তু যখন থেকে নিজেকে একজন প্রতিযোগী ভাবতে শুরু করছো, তখন থেকে নিজেকে একজন জনমজুর ভাবতে শুরু করো। তুমি একজন মজুরের থেকে কম নও, এটা সবসময় মাথাতে রাখতে হবে। জনমজুর ভাবতে হবে। ওই ছোট চারা গাছ থেকে বড় আয়তন গাছ হতে গেলে যা যা করণীয়, যে প্রতিকূলতা, যে বাধা বিপত্তিকে আমাকে অতিক্রম করতে হবে, তা আমাদের এখন থেকে তার একটা প্রস্তুতি শুরু করে দিতে হবে। সে নিয়ে যেন কোনো রকম কোনো সমস্যা না থাকে। অবশ্যই একটা সময় ছিল যখন মাধ্যমিক এইচএসে বাবা মা আমাদের ভালো রেজাল্টের জন্য খুশি হয়েছিলেন, আবার একবার খুশি হবেন তোমার চাকরি পাওয়ার পরে, একদম তোমার চাকরি পাওয়ার পরে। যারা এখন আমরা মালির কাজ করছি, আমরা তো তোমাদের গাইডেন্স দিচ্ছি। তো সেই জায়গাতে একটা কন্ট্রিবিউশন বা আমাদের সাকসেসটা কোথায়? তোমরা তো আমাদের সম্পদ, আমাদের এই সম্পদকে সুরক্ষিত রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। এই সম্পদের যদি সঠিক ইউটিলাইজেশন না হয়, তাহলে আমাদের সাকসেস নেই। তাই আমাদের সাকসেসটা সেখানে মনে রাখতে হবে। এই জায়গাতে খুব ভালো করে এখন থেকে পড়াশোনা করতে শুরু করে দাও। এখানে যতজন আছে, আমি বলছি, আমি কথা দিচ্ছি, যতজন আছে সবাই চাকরি পাবে, সবাই। আর এরকম ভাবার দরকার নেই স্যার ওখানে বসে বসে জ্ঞান দেওয়া যায়, এরকম ব্যাপারটা নয়। কিন্তু আমি বারবার করে বলছি, বাস্তবটা থেকেই বলছি। কারণ একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু এই মুহূর্তে চাকরির তোমার হচ্ছে যে জন্য ডাক পেয়ে গেছে। তো সেই জায়গাতে যে ভ্যাকেন্সি গুলো আছে, একটা মানে গোটা দশক ধরে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে স্কুল সার্ভিসের ক্ষেত্রে, প্রাইমারি বোর্ড হোক বা স্কুল সার্ভিস হোক, একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি তৈরি হয়েছে। সেই সব ভ্যাকেন্সি গুলো কিন্তু আস্তে আস্তে করে ফিল আপ হবে। সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের কাছে এই জায়গাতে।
এই হচ্ছে আমাদের প্রাইমারি টেটের যে সিলেবাসটা, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। প্রাইমারি টেটে কি কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। যা আছে, যা এখানে দেখতে পাচ্ছ, সেগুলো সব আমরা পিডিএফ এর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি সি টেট, সেন্ট্রালের যে টেটটা হয় সেটা। এখানে যা আছে, যেটা লেখা আছে এখানে, সেটা হচ্ছে ইংরেজিতে লেখা থাকলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদের। যেটা আমরা এতক্ষণ পর্যন্ত করে আসছি সেখানে, সেটাই এখানে বলে দেওয়া আছে। অর্থাৎ প্রাইমারি টেটে যেসব জিনিসগুলো আলোচনা করেছিলাম না, সেই জিনিসগুলোই এখানে বলে দেওয়া আছে, সেই জিনিসগুলোই এখানে বলে দেওয়া আছে। দেখো, সবার প্রথমে সি টেটের দুটো পেপার আছে, পেপার 1 আর পেপার 2। পেপার 1 পেপার 2 কি আছে? পেপার 1 যেটা, সেটা হচ্ছে কি পেপার 1 যেটা, সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে ক্লাসটা ছিল, সেই ক্লাসের মধ্যে আমাদের তোমার হচ্ছে যে অ্যাজ এ টিচার আমাকে যদি শেখাতে যেতে হয়, তাহলে আমাদের এই পরীক্ষাটা দিতে হবে ক্লাস 1 থেকে ক্লাস 5। এবং সিটেট 2 পেপার 2 যেটা, সেটা হচ্ছে 6 to 8। এই হচ্ছে আমাদের হাইলাইট। এবার এখানে 5টা সেকশন আছে। কি কি 5টা সেকশন? চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা আমরা শিশু বিকাশ বলেছিলাম। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 প্রেফারেন্স অনুযায়ী নেবে সবাই, বাংলা ইংরেজি। ম্যাথমেটিক্স থাকবে এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকবে। তাহলে এইখানে 30 নাম্বার করে 5টা সেকশন রয়েছে, 150 নাম্বার। একই রকম ভাবে পেপার 2 এর ক্ষেত্রেও এখানে দেওয়া আছে কি চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা আমাদের শিশু বিকাশ। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সেটাও একই। ম্যাথমেটিক্স এবং সায়েন্স এটা একটা আছে। এবং এখানে এই দুটোই ডিফারেন্স এখানে, সেটা হচ্ছে কি এই ম্যাথমেটিক্স এবং সায়েন্স এটা নিয়ে 60 নাম্বার থাকে, আর সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স যেটা, সেটা নিয়ে 60 নাম্বার থাকে। তাহলে ডিফারেন্স হচ্ছে এটা। যেমন আমাদের প্রাইমারি আপার প্রাইমারি, সেখানে আমাদের পেপার 2 সি টেটের ক্ষেত্রে সেটা পেপার 2, আর আমাদের প্রাইমারি যেটা, সেটা হচ্ছে সি টেটের ক্ষেত্রে পেপার 1। এই হচ্ছে পার্থক্য। দেখো, টোটাল ডিউরেশন বলে দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা। কোশ্চেন 150 নাম্বারের কোশ্চেন এসি টেটের ক্ষেত্রে, পেপার 1 এর ক্ষেত্রে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং কি এখানেও কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তাহলে এই হচ্ছে আমাদের সিটেটের পেপার। যারা মোটামুটি পড়াশোনা করেছো, যারা সিটেটের পরীক্ষা দাও, তারা কিন্তু এই জায়গা থেকে তাদের কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো কোশ্চেন থাকা উচিত নয়, আশা করি নেই। যারা নেই, যারা জানো না, তারা জেনে নাও ভালো করে, খুব ভালো করে জেনে নাও। এই পিডিএফটাও তোমরা পরের দিকে পেয়ে যাবে আবার। এরপরে পেপার 1 পেপার 2 নিয়ে আলাদা করে বলে দেওয়া আছে। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট যেটা শিশু বিকাশ বলেছিল, সেখানে 30 নাম্বার থাকে 30টা কোশ্চেনের জন্য। ল্যাঙ্গুয়েজ 1 নাম্বার 30টা কোশ্চেনের জন্য। ম্যাথমেটিক্স থাকে 30 নাম্বার এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকে নাম্বার। যা যা আমরা এর আগে প্রাইমারি টেটের ক্ষেত্রে, ডব্লিউবি প্রাইমারি টেটের ক্ষেত্রে পড়ে আসছি, যে সিলেবাস গুলো নিয়ে আলোচনা করলাম একটু, সেই জিনিস নতুন কিছু নেই। অনেকে আমাদের মধ্যে সিটেট পাসও করে থাকে, সেটা নিয়ে একদম ইজি, একদম সহজ। আমরা যেটা প্রাইমারি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পড়বো, সেই সিলেবাসের ক্ষেত্রে আমরা সেই সিলেবাস যদি ঠিকঠাক করে কভার করতে পারি, তাহলে আমরা সিটেটের কিন্তু পরীক্ষা খুব অনায়াসেই পাস করতে পারবো। তারপরে পেপার 2 ক্ষেত্রে বলে দেওয়া আছে। দেখো, কিছুক্ষণ আগেই বলেছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশু বিকাশ যেটা বলেছিলাম। ল্যাঙ্গুয়েজ 1টা বলা হয়েছিল দেখো 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 30 নাম্বার, ম্যাথমেটিক্স সায়েন্স 30 করে 60 নাম্বার, সোশ্যাল স্টাডিজ আছে 60 নাম্বার। তাহলে সব মিলিয়ে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত নাম্বার হচ্ছে? 90। আর এখানে তোমার হচ্ছে যে আর এখানে 120 মনে রাখতে হবে। এই যে জিনিসগুলো আছে আমাদের খুব ভালো করে খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে? এরপরে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ডব্লিউবি এসএসসি প্রিলিমিনারি টেস্ট, যেটাকে আমরা এসএলএসি বলি, এসএলএসটির পিটি প্রিলিমিনারি টেস্ট। এক্ষেত্রে এটার কিন্তু খুব গুরুত্ব আছে। এতক্ষণ পর্যন্ত আমরা একটা হাইলাইট যদি করি, তাহলে প্রথমে প্রাইমারি টেটটা পড়েছিলাম, তারপরে পড়েছি সি টেট, তারপর এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি বা এসএলএসটির প্রিলিমিনারি টেস্ট। এই যে প্রিলিমিনারি টেস্টটা রয়েছে, এই প্রিলিমিনারি টেস্টের মধ্যে দেখো কি কি গুলো রয়েছে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 70 নাম্বার থাকবে। অ্যারিথমেটিক মেনসুরেশন এখানে থাকবে 40 নাম্বার।
আর ইংলিশ থাকবে 40 নাম্বার, টোটাল 150 নাম্বারের পরীক্ষা। এই প্রিলিমিনারি টেস্টের গুরুত্ব কিন্তু আলাদা, বারবার করে বলছি, খুব ভালো করে পড়াশোনা করতে হবে এই জায়গাতে। ঠিক আছে, এরপরে আসি আমাদের এই যে পিটির কথা বললাম এখনই, এই পিটিতে জেনারেল নলেজ পোর্শনটা রয়েছে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে পোর্শনটা রয়েছে না, এই পোর্শনের মধ্যে কি কি গুলো রয়েছে সেগুলো একটু ভালো করে জেনে নিতে হবে। দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, বুকস এন্ড অথার, কোন পার্টিকুলার কোন একটা বইয়ের নাম করে বললো তোমাকে যে এটা কোন লেখকের বই, জানতে হবে। ইন্ডিয়ান ইকোনমি এবং প্ল্যানিং, ভারতের অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা, সেটা আছে এখানে। ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোল, লিটারেচার রয়েছে, স্পোর্টস রিলেটেড কোশ্চেন আমাদের পেতে পারি, জেনারেল সায়েন্স যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট সব আছে, আর আছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সাম্প্রতিক ঘটনা যেগুলো ঘটেছে সেই নিয়ে কোশ্চেন। তাহলে প্রত্যেকটা আবার করে বলছি, ভারতের ইতিহাস রয়েছে, ভারতের সংবিধান বা ভারতের পলিটি রয়েছে, বুকস এন্ড অথার রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি যেটা হচ্ছে ভারতের অর্থনীতি এবং পঞ্চবার্ষিক, ইন্ডিয়ান জিওগ্রাফি, ভূগোল, লিটারেচার, সাহিত্য নিয়ে বলা আছে, কোশ্চেন আসতে পারে, স্পোর্টস নিয়ে বলা আছে, সোশ্যাল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো আমাদের জেনারেল নলেজের মধ্যে পড়ছে। কোন পরীক্ষার কথা বলছি? এসএলএসটি যে পিটি প্রিলিমিনারি টেস্টের পরীক্ষাটা হয়, সেখানে এই টপিক জেনারেল নলেজের মধ্যে কিন্তু থাকবে, খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে। এরপর যেটা অ্যারিথমেটিক এবং মেনসুরেশন, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, মেনসুরেশন মানে আমাদের পরিমিতি, আমরা জানি। তাহলে পরিমিতি এবং পাটিগণিত এই নিয়ে আমাদের কোশ্চেন থাকবে, যদি ম্যাথের কোশ্চেন 40 নাম্বার। থিওরি অফ নাম্বারস বা নাম্বার সিস্টেম যেটা বলি, এলসিএম এইচসিএফ মানে লসাগু এবং গসাগু, এভারেজ মানে গড়, রেশিও এন্ড প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, মিক্সচার মানে মিশ্রণের অঙ্কগুলো যেগুলো আছে, পার্টনারশিপ মানে অংশীদারের অঙ্ক, পার্সেন্টেজ মানে শতকরার অঙ্ক, প্রফিট লস মানে তোমার হচ্ছে এখানে লাভ ক্ষতির অঙ্ক, সিম্পল ইন্টারেস্ট তোমার হচ্ছে সরল সুদ, টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সময় তোমার হচ্ছে যে কাজ, সময় গতিবেগ, এই যে অঙ্কগুলো, সিম্পলিফিকেশন আছে, সরল করো যে অঙ্কগুলো, স্কোয়ার রুট, প্রবলেম অফ এজেস, এরিয়াস, ভলিউম, এই যে এরিয়াস, ভলিউম, সারফেস এরিয়া, এগুলো সব মেনসুরেশনের পার্ট। এই যে এগুলো আছে এগুলো মেনসুরেশনের পার্ট, মনে রাখতে হবে, এগুলো হচ্ছে সব মেনসুরেশনের পার্ট। এইটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক এবং মেনসুরেশনের মধ্যে এই টপিকগুলো আমাদের রয়েছে, খুব ভালো করে মনে রাখতে হবে। অ্যারিথমেটিক এবং মেনসুরেশনের মধ্যে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কোশ্চেন আসতে পারে। এরপরে যেটা, সেটা হচ্ছে ইংরেজি সিলেবাস। ইংরেজি সিলেবাস কি আছে? ফ্রেজেস এন্ড ইডিয়ম, অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে বাগধারা বলি, বাগধারা, সেটা আমরা ইংরাজি যারা পড়ে আসছি, যারা আমাদের পড়বো এর পরে পরে, সেগুলো এগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো সব আছে। অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, 4টে সেন্টেন্স দিয়ে দিল, সেখানে অ্যারেঞ্জ করতে হবে কোনটার পরে কোনটা আসবে। সিনোনিম, অ্যান্টোনিম এগুলো নিয়ে থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ যেটাকে বলা হয়। নিয়ারেস্ট মিনিং মানে একদম একই রকম ওয়ার্ডের তোমার হচ্ছে যে মানেযুক্ত শব্দগুলোকে চুজ করতে হবে। কারেক্ট সেন্টেন্স যেটাকে এরর কারেকশন বলা হয়, সেই রকম জিনিস। তাহলে এইগুলো হচ্ছে ইংরেজি সিলেবাস। তাহলে এই যে 3টে টপিক আছে, এই 3টে টপিক কোনটা না এসএলএসটির যে পিটি আছে, সেই পিটির সিলেবাসটা। তাহলে টোটাল সব মিলিয়ে 150 নাম্বার। এরপরে গিয়ে সাবজেক্টের পরীক্ষা হবে, কিন্তু আগে যেটা সেটা হচ্ছে এটা আমাদের ভালো করে পড়াশোনা করে ক্লিয়ার করতে হবে। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটার গুরুত্ব রয়েছে, বারবার করে বলছি, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটার গুরুত্ব রয়েছে। পড়াশোনা ঠিকঠাক যদি করো তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না। এখন থেকে লেগে পড়ো, এখন থেকে লেগে পড়ো। এই কারণেই বলছি যে দিনের দিন সময় বাড়ছে, সময় আস্তে আস্তে করে এগোচ্ছে, সময় কারোর জন্য থেমে নেই। তুমি যদি আজকে বেশি পরিশ্রম করো তাহলে তুমি খুব কম সময়ের মধ্যে সাকসেস পাবে। যে অনেক পরে গিয়ে শুরু করবে তার সাকসেস পেতে অনেক বেশি সময় লাগবে। এগুলো হচ্ছে একদম সত্যি কথা, এগুলো হচ্ছে একদম বাস্তব কথা। বারবার করে বলছি, যে চেয়ারটার জন্য তুমি খাটছো সেই চেয়ারটাকে ভালোবাসতে শেখো, দেখবে সেও তোমাকে ভালোবাসবে।
আমি যদি প্রাইমারি টিচার হই, আমার যদি স্বপ্ন যদি একজন হাই স্কুলের টিচার হওয়ার, তাহলে এখন থেকে সেই চেয়ারটাকে ভালোবাসতে শেখো, সেই পোস্টটা, সেই ডেজিগনেশনটাকে ভালোবাসতে শেখো। অবশ্যই তোমরা একটা সময় গিয়ে চাকরি পাবে। নিজের মধ্যে আগুন জ্বালাতে হবে। এখনো তো আমরা ছোট নেই যে ধরে বেঁধে পড়াতে হবে। একদম সহজ সরল কথা বলছি আমি, একদম সহজ সরল। আমি মোটিভেট করছি না। মোটিভেট আমাকে কে করে? একজন মোটিভেটার কোনোদিন সে তার সারা বছরের জন্য স্টুডেন্টকে মোটিভেট করতে পারে না। আমাদের যে মোটিভেশন সেগুলো হচ্ছে আমরা খানিকের জন্য, খুব ক্ষণস্থায়ী আমাদের। তোমরা দেখবে এরকম হবেই, একদম বাস্তব থেকে বলছি আমাদের, যে আজকে ক্লাসের পরে ঘন্টা দুই বা একটা বেলা তোমার আমার কথা মনে থাকবে। কাল সকালে গিয়ে আবার তোমার কিন্তু একই রকম ভাবে তোমার জীবনযাপন তোমাকে করতে হবে। তাহলে মোটিভেশন পাবো কোথা থেকে স্যার? মোটিভেশন তো আমাদের লাগবে। হ্যাঁ লাগবে, 100 বার লাগবে, কারণ আমাদের তো আস্তে আস্তে করে বয়স বাড়ছে, সাথে সাথে অনেক পারিপার্শ্বিক চাপও বাড়ছে। মোটিভেশন হচ্ছে সব থেকে ভালো বড় মোটিভেটার, সেটা হচ্ছে আমাদের সারাউন্ডিংস, আমাদের বাস্তব, আমাদের হচ্ছে যে পরিস্থিতি। তুমি তোমার সারাউন্ডিংস, তোমার পারিপার্শ্বিক অঞ্চল বা তোমার বর্তমান সিচুয়েশন কি? আমার এখন একটা কাজ দরকার, এনি হাউ বাই হুক এন্ড ক্রুক আমি একজন সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চাই। সেটা তোমার অ্যাকচুয়াল মোটিভেশন। এটা সবসময় মাথাতে রাখতে হবে। আমাকে দেখাতেই হবে ওই লোকটাকে যে আমি একজন সরকারি কর্মচারী, এটা তো মোটিভেশন। পাড়ার ছেলেটা চাকরি পেয়ে গেছে, আমি কেন পাইনি, এটা হচ্ছে মোটিভেশন। এইগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়াল মোটিভেশন। এইগুলো থেকে মনের মধ্যে আগুন জ্বালাতে থাকো। আজ থেকে তৈরি হও, খুব তাড়াতাড়ির মধ্যে চাকরি পাবে যদি এই জিনিসগুলো মেনটেন করো। আমি কথা দিচ্ছি আমার সাবজেক্ট বা আমার টপিকের ওপরে কারোর কোনো সমস্যা থাকবে না। আমি 100% সম্পূর্ণ তোমাদের কন্ট্রিবিউশন করব সব দিক থেকে। তবে হ্যাঁ, তার জন্য তোমাদের সাহায্য লাগবে, সার্বিক সহযোগিতা। তুমি কি আমাকে আসবে তা তো নয়, দুবেলা সালাম করবে তা তো নয়। আমি কি চাইবো তোমাদের কাছ থেকে? আমি যেমন করে বলছি তেমন করে পড়াশোনা করবে। আমি যেটা বলতে চাইছি বা যেমন করে টেস্ট নেওয়ার ক্ষেত্রে আমি যদি বলি এটা পড়ে আসতে হবে, তোমাদের সেটা পড়ে আসতে হবে। সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে কোনো স্যারের ক্ষেত্রে হতে পারে। তোমরা তো তোমাদের নিজেদের জন্য পড়াশোনা করবে, আর কারোর জন্য নয়। এতটুকু মাথার মধ্যে রাখতে হবে। এই কথাগুলো বলছি, তার অনেক কারণ আছে, একদম বাস্তব থেকে অনুভব করেছি বলে বলছি। বেকারত্বের জ্বালা নিতে পারবে না, বেকারত্বের জ্বালা নিতে পারবে না, এখন থেকে বলে দিচ্ছি। কথাটা তেতো হলেও সত্যি। নিজেকে কি আর বেকার রাখতে পারবো বেশি দিন? সেটা সম্ভব নয়, আমাকে রাখতে দেবে না। পারিপার্শ্বিক চাপ আমাকে শেষ করে দেবে। তাহলে এখন থেকে সেই প্রস্তুতিটা নাও। তোমার সারাউন্ডিংস, তোমার পারিপার্শ্বিক অবস্থা, তোমার পরিস্থিতি, এগুলো থেকে মোটিভেশন নাও। অবশ্যই চাকরি পাবে, একজনও বাদ যাবে না। আমি কথা দিচ্ছি, একজনও, নট এ সিঙ্গেল ওয়ান এখানে চাকরি পাবে না এরকম নেই। প্রত্যেকে চাকরি পাবে, প্রত্যেকে। তবে হ্যাঁ, নিজের পরিশ্রমের উপর কদর করতে হবে, নিজের পরিশ্রমকে কদর করতে হবে। আমি পারি সেটা বিশ্বাস করাতে হবে নিজেকে। দেখবে অবশ্যই পারবে, 100% পারবে, আমি বলে দিলাম। আসি আমাদের টপিকে, এই নিয়ে আলোচনা করব, আরো অনেক বেশি আলোচনা হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে যে টপিকে আসবে সেটা হচ্ছে কি আপার প্রাইমারি। যেটা আমরা এসএলএসটি টিটি নিয়ে আলোচনা করেছি, সাবজেক্টটা নিয়ে পরে গিয়ে আলোচনা করব। এখন আপার প্রাইমারি টেটের যে সিলেবাসটা রয়েছে, সেই টেটের সিলেবাসে কি কি রয়েছে সেটা একটু দেখে নিই। দেখো, আমরা সি টেটে যে পার্ট 2 দেখেছিলাম, পেপার 2 যেটা, সেখানেই যা সিলেবাস দেখেছিলাম সেটাই আছে। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি আছে 30 নাম্বার, 30টা কোশ্চেনের জন্য। ল্যাঙ্গুয়েজ 1 আছে 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 যেটা আছে সেটা 30 নাম্বার আছে। ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক এবং বিজ্ঞান মিলিয়ে 60টা কোশ্চেনের জন্য 60 নাম্বার থাকবে, এবং সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স মিলিয়ে থাকবে 60টা কোশ্চেন। তাহলে সব আমাদের হচ্ছে যে এই যে কোশ্চেন গুলো আছে, এই যে এতগুলো নাম্বার কোশ্চেন আছে, সবগুলোই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। কোনো জায়গা থেকে কোনো অংশে আমরা আলাদা করতে পারবো না কোনোটাকে। এরপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা এর আগে আলোচনা করেছিলাম। আমাদের ইনস্টিটিউশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি প্রথমেই বলেছি যে আমরা আমাদের সম্পদকে গুছিয়ে রাখতে জানি, আমরা আমাদের কর্তব্য পরায়ণ, আমরা কর্তব্য পালন করতে জানি।
এতটুকু বিশ্বাস রাখো, আর কিচ্ছু বলবো না। বাড়িতে বসে ক্লাসের সুবিধা পাচ্ছ, আলাদা আলাদা করে ব্যাচ, প্রত্যেকটা স্যার যথেষ্ট পরিশ্রমী, তোমাদের পরিশ্রমের সাথে তোমাদের ক্লাস করাবেন। যে কোনো রকম কোনো ডাউট থাকলে তার ক্লিয়ারের ব্যবস্থা করা হবে। এছাড়াও তোমার হচ্ছে যে লাইভ ক্লাস, যেটা সেই লাইভ ক্লাসের ব্যবস্থা থাকবে, তোমাদের রেকর্ডিং প্রোভাইড করা হবে। এই সব জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। নতুন করে আর কিছু বলবো না, আস্তে আস্তে করে আলোচনা করব, এবং আমাদের সাথে থাকলে তোমরা এমনিই জানবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা যে আলোচনাগুলো করেছিলাম এতক্ষণ পর্যন্ত আপার প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারি যেটা, সেই আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে যে তোমার হচ্ছে যে টপিক গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে কি কি জিনিসগুলো আছে সেগুলো এখানে বলে দেওয়া আছে। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট যে 15টা কোশ্চেন আছে, অ্যাকচুয়ালি চাইল্ড ডেভেলপমেন্ট 30 নাম্বার, এখানে 15টা, আর নিচে এই দুটো মিলিয়ে 15। এই হচ্ছে আমাদের টোটাল 30 নাম্বার। এখানে চাইল্ড ডেভেলপমেন্ট যেটা, সেটা এখানে এই টপিক গুলোর উপরে আমাদের জানতে হবে। যদি কেউ বিএড কোর্স করো তাহলে অবশ্যই এই জায়গা থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না, কোনো রকম কোনো কোশ্চেন থাকবে না। একই রকম ভাবে যদি তোমাদের তোমার হচ্ছে ডিপ্লোমা কোর্স, যে বিএড কোর্সের কথা বলছি, সেগুলো যদি তোমরা কমপ্লিট করো, তাহলে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট যেটা আছে, শিশু বিকাশ তত্ত্ব, সেখান থেকে 30 নাম্বার তোমরা কিন্তু সহজেই পারবে। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানতে হয়। এখানেও দেখো 15 করে 30 নাম্বার, টোটাল 30 নাম্বার বলে দেওয়া আছে এখানে। সেটা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে জিনিসগুলো। তারপরে দেখো এখানে দেওয়া আছে ম্যাথমেটিক্স এবং সায়েন্স। ম্যাথমেটিক্স এবং সায়েন্সের মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো এখানে বলে দেওয়া আছে। দেখো, ম্যাথমেটিক্স এর মধ্যে নাম্বার সিস্টেম প্রত্যেকটা আলাদা আলাদা করে বেশ কিছু ভাগ ছিল বা ভাগ আছে, যেগুলো আস্তে আস্তে করে জানবে তোমরা। সেগুলো নিয়ে নতুন করে বলার দরকার নেই। নাম্বার সম্পর্কে অবগত থাকতে হবে। নাম্বার সিরিজ তোমাকে কমপ্লিট করতে হবে। সিরিজ মানে পরপর কয়েকটা সংখ্যা দেওয়া আছে, শেষের সংখ্যাটা কত হবে, এই ধরনের কোশ্চেন। তারপরে ভগ্নাংশের যোগ বিয়োগ ইত্যাদি, হোল নাম্বার নিয়ে তোমার হচ্ছে যে কোশ্চেন থাকতে পারে। তারপরে ধরো অ্যালজেব্রা, যেটাকে আমরা বীজগণিত বলি, সেই বীজগাণিতিক তোমার হচ্ছে যে প্রবলেম থাকতে পারে, সেগুলো আমরা করব, সলিউশন করব। তার জিওমেট্রি, আমাদের জ্যামিতি থাকবে, মেনসুরেশন থাকবে, যেটাকে পরিমিতি বলি আমরা, ডাটা হ্যান্ডলিং, এর আগেই আমরা আলোচনা করেছিলাম, এবং এর সাথে থাকবে এর পেডাগোগিক্যাল ইস্যু। একই রকম ভাবে সায়েন্সের যে 30 নাম্বার থাকবে, 30 মিলিয়ে তো 60, এই সায়েন্সের যে 30 নাম্বার থাকবে, সেখানে দেখো ফুড, মেটেরিয়ালস, ওয়ার্ল্ড অফ লিভিং, মুভিং থিংস, পিপল অ্যান্ড আইডিয়াস, হাউ থিংস ওয়ার্ক, ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল রিসোর্সেস, এবং সাথে থাকবে এর পেডাগোগি ইস্যু। এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাহলে টোটাল 30-60 নাম্বার থাকবে এখান থেকে। এরপর একই রকম ভাবে ল্যাঙ্গুয়েজ 2 যেটা, যে 30 নাম্বার থাকবে, সেখানেও দেখো এখানে কম্প্রিহেনশন থাকবে 15 নাম্বার, আর থাকবে পেডাগোগি পোর্শন 15 নাম্বার। তাহলে দুটো মিলিয়ে টোটাল 30 নাম্বার। এবং এখানে সোশ্যাল স্টাডিজ যেটা থাকবে, সেটা হচ্ছে কি 60 নাম্বার থাকবে। সোশ্যাল স্টাডিজ মনে রাখতে হবে, যেখানে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, সোশ্যাল এন্ড পলিটিক্যাল লাইফ থাকবে, এবং পেডাগোগিক্যাল ইস্যুগুলো থাকবে। তাহলে সব জায়গাতেই পেডাগোগির একটা গুরুত্ব আছে, যেই কারণেই তো আমরা ডিপ্লোমা কোর্স করি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট, মানে প্রত্যেকটা এক্সাম, যতগুলো এক্সাম নিয়ে আমরা আলোচনা করলাম, তাহলে প্রত্যেকটা এক্সামের আলাদা আলাদা করে গুরুত্ব আছে। যদি ঠিকঠাক করে পড়াশোনা করো, দেখবে খুব তাড়াতাড়ির মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, খুব তাড়াতাড়ির মধ্যে। কিছুদিন আগেই প্রাইমারির একটা রেজাল্ট বেরিয়েছে, আমরা বলেছিলাম, এবং দু এক দিনের মধ্যে বা প্রায় 1-1.5 মাসের মধ্যেই আমাদের যারা 2022-এর প্রাইমারি পাস করে আছে, বেশ কিছু ক্যান্ডিডেট যারা পাস করে আছে, সেই প্রাইমারি ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে, কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন দিয়ে দেবে। ঠিক আছে? এবং 2023-এ যে পরীক্ষাটা হয়েছে, সেটারও রেজাল্ট প্রায় ফেব্রুয়ারি শেষের দিকে বের করে দেবে। এতটুকু ক্লিয়ার যে প্রত্যেক বছর ধারাবাহিকভাবে একদম রুটিন মাফিক পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা কিন্তু হবে। আর এটা তোমরা সকলেই জানো যে টেট সার্টিফিকেট যদি একবার পাও, সেটার কিন্তু তোমার হচ্ছে যে বছরের পর বছর আর পরীক্ষা দেওয়ার দরকার হবে, ওটা দেখেই তুমি ইন্টারভিউতে বসতে পারবে। তাহলে ভালো করে পরিশ্রম করো। তুমি 1 বছর যদি পরে পাও, তুমি 1 বছর পিছিয়ে যাবে, এটাই হচ্ছে প্রবলেম।
আর অন্য কিছু নয়। খুব তাড়াতাড়ির মধ্যে চাকরি তো পেতে হবে, এতটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নাও, খুব তাড়াতাড়ি চাকরি পেতে হবে। এই এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার প্রথমের দিকে একটু যাই। যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে সবগুলোই আমরা প্রায় কমপ্লিট করলাম। অর্থাৎ এখানে প্রাইমারি টেট, তারপরে সি টেট, আপার প্রাইমারি যেটা, সেটা হচ্ছে যে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং ডব্লিউবিএসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে প্রিলিমিনারি টেস্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে সিলেবাস নিয়ে আমার মনে হয় কোনো রকম কোনো আর সমস্যা থাকলো না, এ নিয়ে কোনো সমস্যা থাকলো না, এতটুকু ক্লিয়ার। এরপরে আসি আমার জায়গাতে। ধরো এরকম এই ধরনের কোশ্চেন দিল যে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়, পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে। যেমন 2016 কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাদের আলোচনার মধ্যে থাকবে। সেটা হচ্ছে, ধরো তোমার হচ্ছে যে বললো কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বা গেছে, পরীক্ষাতে আসতে পারে। এই ধরনের কোশ্চেন কিছু যদি পরীক্ষাতে দিয়ে দেয়, তাহলে সেগুলো কোথা থেকে পাবো? সেগুলো আমরা সোলার সিস্টেম থেকে পাবো, অর্থাৎ সৌরজগৎ থেকে পাবো। সৌরজগৎ, এই সৌরজগৎ কোথায় আছে? আমাদের ভূগোলে আছে। তাহলে আমি তোমাদের ভূগোলের স্যার, আমরা এখন আলোচনা করব আমাদের টপিক নিয়ে। এখন মনে হতে পারে আমাদের সেরকম তো ভূগোলের গুরুত্ব নেই, কে বলেছে? এটা ঠিক নয়। প্রাইমারির পরীক্ষাতে খুব একটা গুরুত্ব না থাকতে পারে, কিন্তু যারা আপার প্রাইমারি দেবে, যারা এসএলএসটির পরীক্ষা দেবে, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে ভূগোলের আলাদা আলাদা গুরুত্ব আছে। এবার যদি কেউ মনে করে আমি এই দুটো সাবজেক্টে পাকা, এই দুটো সাবজেক্টে আমি কোশ্চেনের অ্যান্সারের মার্কস তুলে নেবো, বাকি ওগুলো না জানলেও হবে, তাহলে কিন্তু বছরের পর বছর পরীক্ষা দিতে থাকবে, আলটিমেটলি কিছু হবে না। আমি যখন বলি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, লুকিয়ে ছুপিয়ে আমার কিছু নেই। আবার করে বলছি, প্রত্যেকটা সাবজেক্টের যে যার জায়গাতে স্বস্থানে তার গুরুত্ব রয়েছে, এতটুকু মাথার মধ্যে রেখে দিতে হবে। আর একটা কথা তো স্বাভাবিকভাবে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, জ্ঞানের কোনো বিকল্প হয় না, জ্ঞান কোনোদিন বৃথা যায় না, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তোমাদের জ্ঞান কিন্তু লাগবে। আর সরকারি চাকরি পরীক্ষায় বসতে গেলে বা পাস করতে গেলে, ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনেছিলাম, বা বলে লোকে এখনো, যদি সব জানতা হয়ে গেছিস, বলে তো কোথাতে লোকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সব জানতা তোমাকে হতে হবে। যদি তুমি সরকারি চাকরি পেতে চাও, তাহলে তোমাকে সব জানতাই হতে হবে, সব জানতাই হতে হবে, এতটুকু যেন মাথাতে থাকে। ঠিক আছে? এতটুকু যেন ক্লিয়ার থাকে। দেখো, এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম। আজকে একটু ছোট্ট সমস্যা যেটা হয়েছে, সেটা হচ্ছে পেন ট্যাবটা আমার ঠিক কাজ করছে না। আমি এটা নিয়ে অসুবিধা হবে না, তোমাদের দেখো প্রবলেম হবে না, আমি এটা বলে দিচ্ছি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করব। কি আলোচনা করব? আমাদের আজকে টপিকটা কি, আমি সাবজেক্ট বলছি না, টপিক বলছি। টপিকটা কি না, আমাদের পৃথিবী, সূর্য, তার আবর্তন গতি, পরিক্রমণ গতি এবং তার ফলাফল। কি কি বললাম? পৃথিবী, সূর্য, আবর্তন গতি, পরিক্রমণ গতি এবং তার ফলাফল, এই হচ্ছে আমাদের টপিক। ঠিক আছে? দেখো, একটু দেখে নাও। এই হচ্ছে আমাদের সৌরজগৎ, যেখানে সৌরজগতের মধ্যে দেখো সূর্য হচ্ছে কেন্দ্রে, এবং তার চারপাশে এইভাবে অরবিটাল বা কক্ষপথে ঘুরছে আমাদের বিভিন্ন গ্রহরা, বিভিন্ন রকম গ্রহরা ঘুরছে। এখানে দেখো মার্কারি যেটাকে বলি বুধ, এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে দেখো শুক্র, তারপরে পৃথিবী, মঙ্গল, তারপরে দেখো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে হঠাৎ করে বলবে স্যার প্লুটোটা উধাও হয়ে গেল কেন? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি 9 নবগ্রহ, তাহলে 9টা গ্রহ কোথায় গেল? 9টা গ্রহ তো নেই, 10টা, এখানে 8টা গ্রহ আছে। অ্যাকচুয়ালি প্লুটো যেটা আছে না, এই প্লুটো যে গ্রহটা, সেটা হচ্ছে এখন বামন গ্রহ নামে পরিচিত। বামন গ্রহ, খুব ভালো করে মনে রাখতে হবে, বামন গ্রহ। বামন গ্রহ মানে, বামন কাকে বলি? যাকে বেটে দেখতে লাগে, যে বেটে হয় তাকে আমরা বামন বলি। প্লুটোর সাইজ, শেপ সব মিলিয়ে সেটা হচ্ছে যে আউটার, তোমার হচ্ছে যে
মানে গ্রহের যে অ্যাকচুয়াল যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, ইনার গ্রহ এবং আউটার গ্রহ, অর্থাৎ তোমার প্রথম 4টে গ্রহ এবং শেষ 4টে গ্রহ, সেইভাবে যদি ভাগ করি তাহলে প্লুটো হচ্ছে অনেকটা দূরে থেকে যাচ্ছে এবং তার সাইজ বা শেপটা যেটা এতটাই ছোট, সেটাকে আমরা ছোট বা ব্রাহ্মণ গ্রহ নামে পরিচিত করেছি। অর্থাৎ বেশ কিছু বামন গ্রহের মধ্যে প্লুটোকে আমরা ইনক্লুড করেছি। অর্থাৎ মনে রাখতে হবে প্লুটো আর কিন্তু আমাদের গ্রহের যে নামগুলো আমরা ইতিমধ্যেই বা প্রথম থেকে জেনে আসছি তার মধ্যে কিন্তু নেই, আর এটা মনে রাখতে হবে। এরকম সব গ্রহের নাম দেখো দেওয়া আছে এখানে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এরপরে গ্রহগুলো তো জানলাম, এই গ্রহের সাথে সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা কিন্তু এখানে জানবো। একটু ভালো করে বলে দেই, মনে রাখো, মনে রাখার চেষ্টা করো যে পৃথিবীর আহ্নিক গতি আছে এবং বার্ষিক গতি আছে। অর্থাৎ আহ্নিক গতি কাকে বলে? যেটাকে আবর্তন গতি বলে। পৃথিবী আছে, পৃথিবী তার কক্ষের চারিদিকে যখন ঘোরে, পৃথিবী যখন তার কক্ষের চারিদিকে ঘোরে, এরকম করে পৃথিবী যখন কক্ষের চারিদিকে ঘোরে, তখন সেটাকে বলি আমরা তার আহ্নিক গতি বা আবর্তন গতি। এবং পৃথিবী যখন এইভাবে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, তখন তাকে বলি বার্ষিক গতি। দুটোর ফলাফল আছে। কি কি ফলাফল আছে সবসময় মনে রাখতে হবে। আহ্নিক গতি বা আবর্তন গতি যেটা আছে না, সেই আবর্তন গতির ফলাফল হচ্ছে দিন রাত্রি হয়, আমরা জানি দিন রাত্রি, দিন রাত্রি হয়। আর কি হয়? এটা হচ্ছে আবর্তন গতির ফলাফল। 2 নম্বর যেটা বলি সেটা হচ্ছে পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোনটি তোমার পৃথিবীর আহ্নিক গতির ফলাফল নয়, পরীক্ষাতে আসতে পারে। তাহলে কোনগুলো ফলাফল সেটা জানতে হবে। তারপরে ধরো জোয়ার ভাটা, জোয়ার ভাটা, জোয়ার ভাটা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির ফলাফল। তারপরে ধরো 3 নম্বর যদি বলি তাহলে বলবো গতি, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ 4 নম্বর যদি বলি তাহলে উদ্ভিদ প্রাণী জগতের সৃষ্টি। এছাড়াও আমরা যদি বলি তাহলে এই যে সময় গণনা হচ্ছে, এই সময় গণনাও এই আহ্নিক গতি বা আবর্তন গতির কিন্তু ফলাফল বলে বলতে পারি। তাহলে এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে এইগুলো। একই রকম ভাবে বার্ষিক গতি যদি বলি, বার্ষিক গতি যেটা পরিক্রমণ গতি, অর্থাৎ সূর্যকে যখন প্রদক্ষিণ করছে, যখন সূর্যকে প্রদক্ষিণ করছে কোন দিক থেকে কোন দিকে মনে রাখতে হবে, পশ্চিম থেকে পূর্ব দিকে, পূর্ব দিকে যখন প্রদক্ষিণ করছে, তখন এইভাবে যখন প্রদক্ষিণ করছে তখন দুটো ঘটনা ঘটে। কি কি? এক হচ্ছে ঋতু পরিবর্তন, আমি আবার বলছি ঋতু পরিবর্তন, ঋতু পরিবর্তন। আর 2 নম্বর যেটা ঘটনা হচ্ছে, যে কারণে আমাদের দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয়, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার, আমরা কিছুক্ষণ আগে বা আমরা কিছুদিন আগে আমরা যখন শীতকাল দেখেছিলাম, আমাদের শীতকালে দেখেছিলাম যে দিনটা খুব ছোট হয়, রাতটা খুব বড় হয়। আবার একই রকম ভাবে আস্তে আস্তে করে আমরা গরমের দিকে আসছি, আস্তে আস্তে করে গরম পড়তে শুরু করেছে, তখন দেখবো দিনটা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে, রাত্রি আস্তে আস্তে করে ছোট হয়ে যাচ্ছে। এই ঘটনাটা কেন ঘটছে? সেটারও কারণ কিন্তু এই বার্ষিক গতি, অর্থাৎ পরিক্রমণ গতি। পরিক্রমণ গতি মানে পরিক্রম করছে বলে তাই পরিক্রমণ গতি। কাকে পরিক্রম করছে? সূর্যকে পরিক্রম করছে। এটা নিয়ে আবার পুনরায় আলোচনা করব, এটা নিয়ে কোনো সমস্যা নেই, পুনরায় আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব, খুব ভালো করে ডিটেলসে আলোচনা করব। এটা একটু সমস্যা হয়েছে, আমার পেনটা একটা কাজ করছে না, তাই আমি মানে প্রপার ওয়েতে তোমাদের লিখে দেখাতে পারছি না জিনিসটা। দেখো অসুবিধা হবে না, তাতেও কোনো প্রবলেম হবে না আশা করি। এবার দেখো, এবার বলি সেটা হচ্ছে কি না, বেশ কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানতে হয়। সেগুলো কি না, যেমন ছোটবেলা থেকে পড়ে আসছো জলবিষুব, মহাবিষুব, পরীক্ষাতে এসেছে পরীক্ষাতে। সম্ভবত 2016-ই কোশ্চেন ছিল যে জলবিষুব কত তারিখ, বলতে পারে পরীক্ষাতে। এই জলবিষুব কত তারিখ, মহাবিষুব কত তারিখ, কর্কট সংক্রান্তি কত তারিখ, মকর সংক্রান্তি কত তারিখ, খুব কিছুদিন আগেই আমাদের গেছে মকর সংক্রান্তি। সেই মকর সংক্রান্তি কত তারিখ, এইসব যে জিনিসগুলো আছে সেগুলো তারিখগুলো আমাদের জেনে রাখতে হয়।
এছাড়াও যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে কি অপসুর অনুসুর, এখানেও দুটো আমরা ডেট পাবো, দুটো তারিখ পাবো। এই তারিখগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে যেটা আছে সেটা ইংরেজিতে লেখা আছে, দেখো এখানে যেটা আছে সেটা ইংরেজিতে লেখা আছে। দেখো সবার প্রথমে একটু ভালো করে দেখে নাও, একটু ভালো করে দেখে নাও যে সবার প্রথমে আসি, এই দেখো নিচে লেখা আছে মার্চ, এই দেখো নিচে লেখা আছে মার্চ 21 লেখা আছে, দেখো মার্চ 21। এই মার্চ 21 যে ডেটটা আছে সেই ডেটটা কি ভার্নাল ইকুইনক্স, ভার্নাল ইকুইনক্স। খুব ভালো করে মনে রাখো এই যে ইকুইনক্স কথাটা কথাটা কোথা থেকে আসছে, ইকুইনক্স আসছে ইকুইল্যাটারাল থেকে, অর্থাৎ ইকুয়াল থেকে ইকুইনক্স আসছে। মানে এই যে ডেটটা আছে না, এই ডেটে দিন এবং রাত্রি উভয়ই সমান, দিন এবং রাত্রি উভয়ই সমান। মনে রাখতে হবে কেন সমান, তার কারণ এই যে ডেটটা আছে না, এই ডেটে পৃথিবীর যে নিরক্ষরেখা আছে একদম মাঝখান দিয়ে যে রেখাটা প্রবাহিত হয়েছে, এই ধরো এইটা নিরক্ষরেখা, এইটা হচ্ছে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিটা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, এই নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাহলে তার দুটো গোলার্ধ হয়ে গেল এখানে, একটা হচ্ছে উত্তর আর একটা হচ্ছে দক্ষিণ। যেহেতু নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধ উভয়ই সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে, উভয়ই দূরত্বটা সমান অবস্থান করছে। সেই কারণে কি হয় না, এই যে দিনটাতে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় দিকেই দিন এবং রাত্রির পরিমাণ সমান হয়, দিন এবং রাত্রির পরিমাণ বা সময়টা সমান হয়। সেই কারণে একে বলা হয় ভার্নাল ইকুইনক্স, যেটাকে বাংলাতে বলে মহাবিষুব। এটা হচ্ছে মহাবিষুব, মহাবিষুব। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে তোমার হচ্ছে যে পৃথিবীটা যেটা, পৃথিবী যেটা তার কক্ষতল থেকে কত ডিগ্রি কোণে এগিয়ে আছে বলো, তোমার হচ্ছে যে সরে আছে। এটা খুব ভালো করে মনে রাখো, 66.5 ডিগ্রি কোণে কক্ষতল থেকে ঝুঁকে আছে, 66.5 ডিগ্রি কোণ করে কক্ষতল থেকে ঝুঁকে আছে বলেই এই দিন রাত্রির সমান বা হ্রাস বৃদ্ধিটা হচ্ছে, কোথাও দিন বড় হচ্ছে, কোথাও দিন ছোট হচ্ছে, কোথাও রাত্রি বড় হচ্ছে, কোথাও রাত্রি ছোট হচ্ছে। সেটা একটু পরেই দেখো ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ভাবে ক্লিয়ার হবে, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কি না, এই নিরক্ষরেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছিল, তাই উভয় গোলার্ধে সূর্যের তাপ এবং আলো দুটাই সমানভাবে যাচ্ছিল। তাই এই যে দিনটাকে মহাবিষুব বলি, বিষুব রেখার উপর সমানভাবে লম্বভাবে কিরণ দেয় বলেই, দিন রাত্রির পরিমাণ সমান হয় বলেই এটাকে মহাবিষুব বলা হয়। এবার ঘুরতে ঘুরতে পৃথিবী দেখো এই রকম জায়গাতে এলো, এই জায়গাতে, এই জায়গাটাতে এলো। দেখো এই জায়গাতে একটা জিনিস দেখো, যদি এই যে নিচের দিকে এটা যদি নিরক্ষরেখা হয়, এটা যদি নিরক্ষরেখা হয়, এই রেখার ঠিক ওপরের দিকে সূর্য বেশি পরিমাণ পড়েছে, অর্থাৎ সূর্যের তাপ আলো উত্তর গোলার্ধে অধিক পরিমাণে পড়েছে। একটু স্পেসিফিক বললে, একটু স্পেসিফিক বললে খুব ভালো করে দেখতে পাবে যে এই যে একটা রেখা দেখা যাচ্ছে না, এই যে একটা রেখা দেখা যাচ্ছে উত্তর গোলার্ধে, এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। যেহেতু সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং কর্কট ক্রান্তি রেখা উত্তর গোলার্ধে অবস্থান করছে, খুব ভালো করে মনে রাখো, কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে এবং সূর্য উত্তর গোলার্ধে বেশি সময় ধরে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই উত্তর গোলার্ধে এই সময় দিন বড় হয়, উত্তর গোলার্ধে এই সময় দিন বড় হয় এবং বেশিরভাগ সময়টাই দিনের বেলায়, বেশিরভাগ সময়টাই সূর্য আলো এবং তাপ দেয় বলে এই সময়টা আমাদের উত্তর গোলার্ধে গরমকাল হয়। সময়টা দেখো জুন মাসের 21 তারিখ, এটা একটু স্পেসিফিক করে দিই, 21 তারিখ, 21 জুন। তাহলে এই 21 জুন যে তারিখটা আছে, এই তারিখটাতে সূর্য
কর্কট ক্রান্তি রেখা বা উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে। আর এই যে দিনটা আছে এই দিনটাকে বলা হয় সামার সলস্টিস, যেটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি, এটা হচ্ছে কর্কট সংক্রান্তি। খুব ভালো করে মনে রাখো। তাহলে 21শে জুন এই যে তারিখটা আছে এই তারিখটা হচ্ছে উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই কর্কট সংক্রান্তি। এবার দেখো পৃথিবী আবার ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, ঘুরতে 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 দেখো আবার 6.66 কোণ করে অবস্থান করছে বলে এইখানে যে নিরক্ষরেখা আমরা এই কিছুক্ষণ আগে বলেছিলাম, এই নিরক্ষরেখাটা দেখো আবার সূর্যের সামনে চলে আসবে, আবার সূর্যের সামনে চলে আসবে এই নিরক্ষরেখাটা। অর্থাৎ 21শে মার্চ এই তারিখটাতে সূর্য আরেকবার মানে প্রথমবার সূর্য পৃথিবী সূর্যের সামনাসামনি এলো। ঠিক আবার সেপ্টেম্বর মাসের 23 তারিখ, সেপ্টেম্বর মাসের 23 তারিখ পৃথিবী সূর্যের একদম সামনাসামনি চলে আসবে। অর্থাৎ এই 0 ডিগ্রি বা নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেবে। অর্থাৎ এখানেও যে ঘটনা ঘটেছিল এখানেও সেই ঘটনা হবে, মানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় গোলার্ধেই সূর্যের সমানভাবে আলো এবং তাপ বিকিরণ করবে। অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় গোলার্ধেই দিন এবং রাত্রির পরিমাণ সমান হবে, এবং সমান হয় বলেই এই জায়গাকে কি বলা হয়, অটোমনাল ইকুইনক্স। দেখো টার্মটা একই আছে, ইকুইনক্স, এখানেও দেখো ইকুইনক্স, অর্থাৎ এটাও হচ্ছে বিষুব, কিন্তু পার্থক্য কি, এটাকে বলা হয় জল বিষুব। জল বিষুব মনে রাখতে হবে, এটাকে বলা হয় জল বিষুব। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখতে হবে এটা, খুব ভালো করে মনে রাখতে হবে এটা। এরপরে পৃথিবী আবার ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখো এই জায়গাতে আসছে, এইরকম করে ঘুরতে ঘুরতে দেখো এইরকম পজিশনে এলো। এইরকম পজিশনে আসতে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখো এইখানে দক্ষিণ গোলার্ধ যেটা না, দক্ষিণ গোলার্ধ নিচের দিকের যে গোলার্ধটা সেটা সূর্যের সামনাসামনি চলে আসছে। অর্থাৎ এইখানটাতে একটা অক্ষরেখা আছে যেটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা, এটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা, এটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। এই মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেবে। এই মকর ক্রান্তি রেখার উপর সূর্য তখন লম্বভাবে কিরণ দেবে। যখন এই মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেবে তখন কি হবে না, দক্ষিণ গোলার্ধে তখন দিন বেশ বড় হবে, রাত্রি ছোট হয়ে যাবে। তখন দক্ষিণ গোলার্ধে দিন বড় হবে আর রাত্রি ছোট হয়ে যাবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, দক্ষিণ গোলার্ধে যে ঘটনা ঘটবে উত্তর গোলার্ধে ঠিক তার বিপরীতটা ঘটবে। এক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম যে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধ অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছিল, তখন মকর ক্রান্তি রেখা যেটা সেটা সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছিল। তাহলে এখানে যখন দিন বড় হয়েছিল তখন এখানে দিন ছোট হবে। এইখানে যখন দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাসে এইখানে যখন মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে তখন কর্কট ক্রান্তি রেখা যেটা এখানে আছে সেটাতে অনেকটা দূরে চলে যাবে, তখন কি হবে, দিন ছোট হয়ে যাবে, রাত্রি বড় হয়ে যাবে। তাহলে একটু যদি ভালো করে ভেবে দেখো, জুন মাস আমরা উত্তর গোলার্ধে আছি আর কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে অবস্থান করছে। উত্তর গোলার্ধে আছি, কর্কট ক্রান্তি রেখা মাঝখান দিয়ে অবস্থান করছে বলে জুন মাসে সব থেকে বেশি গরম পড়ে আমাদের। কারণ কি, সূর্য সম্পূর্ণভাবে লম্বভাবে আমাদের তখন উপরে এসে পড়ছে, তখন দিনের পরিমাণটাও বড় হচ্ছে। ঠিক ডিসেম্বর মাস কিছুদিন আগেই, ডিসেম্বর মাসের 22 তারিখ, তখন দেখো কর্কট ক্রান্তি রেখা সূর্য থেকে অনেকটা দূরে চলে গেছে, মানে তখন মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছিল। তাহলে এই যে জায়গাটাতে আমরা যেখানে উত্তর গোলার্ধে আছি সেটা সূর্য থেকে অনেকটা দূরে চলে যাবে, আর দূরে চলে গেলে যে ঘটনা ঘটবে সেটা কি, তখন দিন ছোট হয়ে যাবে। অর্থাৎ শীতকালে আমাদের দিন ছোট হয়ে যায়, রাত্রি বড় হয়। তাই কি হয়, সূর্যের তাপ আলো দুটো কম পায় বলেই এখানে ঠান্ডা পড়ে, ঠান্ডা পড়ে এখানে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলা হয় উইন্টার সলস্টিস। উইন্টার সলস্টিস কথার অর্থ কি, মকর সংক্রান্তি। এটা হচ্ছে মকর সংক্রান্তি। ঠিক আছে,
একটা ঘটনা আমি তোমাদের জিজ্ঞেস করছি, দেখো একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। আমরা 25শে ডিসেম্বর দিনটা আমরা কি পালন করি? বড়দিন পালন করি। বড়দিন আমরা জানি সবাই বড়দিন পালন করি। তাহলে এক্ষুনি প্রশ্ন আসবে, স্যার আপনি ফাজলামো জুড়েছেন, এক্ষুনি বললেন শীতকালে দিন ছোট হয়, আপনি বলছেন শীতকালে আবার 25শে ডিসেম্বর দিন কি করে বড় হয়ে যাবে, দিন বড় বলছেন। এইটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। 25শে ডিসেম্বর যেদিন মকর সংক্রান্তি, আমরা অলমোস্ট 22শে ডিসেম্বর মানে 25 ডিসেম্বর ধরে নিচ্ছি, ওই দিনটা যেটা বড় দিন আমরা কনসিডার করি, সেই দিন থেকে দিন বড় হওয়া শুরু হয়। যেই কারণে 25শে ডিসেম্বর দিনটাকে আমরা বড় দিন হিসেবে পালন করি। বড়দিন হিসেবে এই কারণেই পালন করি, তার কারণ কি, এই যে জায়গাটা আছে না, এই যে 22শে ডিসেম্বর, এই 22শে ডিসেম্বর থেকে একদম এই জুন মাসের 21 তারিখ পর্যন্ত, এতদিন পর্যন্ত কি হবে না, আস্তে আস্তে করে উত্তর গোলার্ধ সূর্যের সামনে আসতে শুরু করবে। যেহেতু উত্তর গোলার্ধ সূর্যের সামনে আসতে শুরু করবে, তাই কি হয়, দিন বড় হওয়া শুরু হয়। আস্তে আস্তে করে আমাদের গোলার্ধের দিকে সূর্য আস্তে আস্তে করে সামনে থাকতে শুরু করবে, তাই দিন বড় হওয়া শুরু হয়। তাই 25শে ডিসেম্বর দিন বড়টা আমরা হওয়া শুরু হয় বলে ওটাকে বড় দিন বলি। আর অনেকে সেটা সাহেবের বড়দিন বলে, সেটা যে যার মতো করে বলে, তবে বড়দিন এই কারণেই বলি। ঠিক আছে, যাই হোক, সেটা আমাদের বাঙালির রেসপেক্টে আমরা বললাম, আমরা যেটা বলি সেটাই আমরা আলোচনা করলাম, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা খুব ভালো করে পরে গিয়ে আবার আলোচনা করব, খুব ভালো করে পরে গিয়ে আবার আলোচনা করব, একদম সুন্দর পয়েন্ট আউট করে আলোচনা করব, কোনো অসুবিধা হবে না, কিচ্ছু বুঝতে অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি, আমার দায়িত্ব এটা। এরপরে তাহলে এখানে একটা ছোট্ট একটা যদি রিক্যাপে যাই, তাহলে কি হবে না, এখানে 21শে মার্চ এই দিনটাতে কি হয়েছিল না, বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছিল, তাই দিন রাত্রি সমান, তাই এখানে এটাকে বলবো মহাবিষুব। তারিখটা কত? 21শে মার্চ, ভালো করে মনে রাখো। এবার ঘুরতে ঘুরতে এখানে দেখো উত্তর গোলার্ধ সূর্যের সামনে চলে এলো, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা সূর্যের সামনে চলে এলো। এখানে দেখো উত্তর গোলার্ধ যেহেতু সূর্যের সামনে এলো, তাই এখানে দিন বড় হয়। তাহলে এই যে তারিখটা 21শে জুন, 21শে জুন তারিখটা, সেটা হচ্ছে কর্কট সংক্রান্তি, যেহেতু কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। আবার ঘুরতে ঘুরতে এখানে দেখো ইকুইটর, অর্থাৎ আমাদের হচ্ছে যে নিরক্ষরেখা যেটা, সেটা সূর্যের সামনে চলে আসছে। আবার একই হবে, তুমি একটু ভালো করে ভাবো, 64.5 কোণ করে অবস্থান করছে, ঘুরছে সে পশ্চিম থেকে পূর্ব দিকে। এভাবে ঘুরতে ঘুরতে কখনো আস্তে আস্তে করে সূর্য পৃথিবী সামনের দিকে চলে আসবে, আবার কখনো পৃথিবী পিছনের দিকে চলে যাবে। এটা হবে যখন হচ্ছে, তখন এখানে কি হচ্ছে না, একবার তোমার হচ্ছে যে তোমার নিরক্ষরেখা সূর্যের সামনে আসছে, কর্কট ক্রান্তি রেখা সূর্যের সামনে আসছে, আবার পুনরায় তোমার হচ্ছে নিরক্ষরেখা সূর্যের সামনে চলে এলো। এই যে যখন চলে এলো, তাহলে আবার একটা ইকুইনক্স হয়ে গেল। যে সেপ্টেম্বরের 23 তারিখ ইকুইনক্সটা হচ্ছে, সেটাকে বলবো আমরা জলবিষুব, অর্থাৎ অটমনাল ইকুইনক্স। এবার আবার ঘুরতে ঘুরতে সূর্য দেখা যাবে কি, পৃথিবী দেখা যাবে কি, আমার উত্তর গোলার্ধ যেটা, সেটা দূর থেকে দূরে চলে যাবে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে চলে আসবে। তখন এই সময়টা হয়ে যাবে কি, মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেবে, ফলে দক্ষিণ গোলার্ধে তখন দিন বড় হবে, রাত্রি ছোট হয়ে যাবে। একটু ভালো করে মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো, দেখবে ঠিক মনে থাকবে। একবার যদি এই ছবিটা বুঝে নিতে পারো না, দেখবে কোনোদিন আর এই তারিখগুলো নিয়ে ভুল হবে না, কোনোদিন তারিখগুলো নিয়ে ভুল হবে না। পরীক্ষাতে একটা কোশ্চেন আছে যে কোন দেশে গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয়, পরীক্ষাতে কোশ্চেন আছে কোন দেশে গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয়, কোন দেশ, সেটা হবে কি অস্ট্রেলিয়া। অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, অপশনে অস্ট্রেলিয়া থাকে, তার কারণ কি, অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে, দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে বলে এই যে 25 তারিখ যে তারিখটা না, যেটাকে আমরা বড়দিন বলছি, সেই 25 তারিখটা তার সেই সময় ওইখানটাতে কি হবে, দক্ষিণ গোলার্ধ যেহেতু সূর্যের কাছাকাছি থাকবে, তাই এখানে গরম পড়বে, অর্থাৎ গ্রীষ্মকাল হবে। তাহলে অস্ট্রেলিয়া যখন গ্রীষ্মকাল, তখন 25শে ডিসেম্বর। অর্থাৎ কোশ্চেন এরকম করলে যদি বলে এটা যে কোন দেশে গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয়, তখন বলতে হবে অস্ট্রেলিয়া, বা দক্ষিণ গোলার্ধে যে দেশগুলো আছে সেগুলো। এই হচ্ছে আমাদের কথা। এরপরে আর দুটো তারিখ জানবো। দেখো এখানে আর দুটো তারিখ আছে, এগুলো খুব সুন্দর করে ডেসক্রাইব করা যেত, এটা একটু সমস্যা হয়ে গেছে পেন ট্যাবটা সমস্যা হওয়ার কারণে। একটু বলে দিই, এটা আমরা জানি কি, সূর্যকে প্রদক্ষিণ করছে যখন পৃথিবী,
তখন কিরকম তোমার হচ্ছে যে ওভাল শেপে প্রদক্ষিণ করছে, মানে তার যে অরবিটালটা আছে, তার যে কক্ষপথটা আছে সেটা ডিম্বাকার কক্ষপথ। এবার ডিম্বাকার কক্ষপথ হওয়ার কারণে কি হয় না, একটু একটু যদি ভালো করি ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা যদি সূর্য হয় তাহলে ঠিক এই রকম করে কক্ষপথে কে ঘুরছে, পৃথিবী ঘুরছে। এটা যদি পৃথিবী বলি তাহলে এটা হচ্ছে এইখানটাতে একবার আসবে আর এখানটাতে একবার আসবে। ধর তাহলে এখানে যদি দেখো তাহলে টোটাল আমরা একটা এভারেজ ডিস্টেন্স আমরা কনসিডার করি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, 15 কোটি সিআর, 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার এভারেজ বলি। কিন্তু অ্যাকচুয়ালি এভারেজ কেন বলি, কোথাও বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে তাই বলি এভারেজ, কোথাও বেশি হয় কোথাও কম হয় বলেই তো এভারেজ বলি। এবার কেন এভারেজ, এরকম কেন এভারেজটা হয়, তার কারণ কি না, কোথাও কম হচ্ছে তাহলে সব থেকে কম ডিস্টেন্স কোথায় হচ্ছে, সব থেকে কম ডিস্টেন্স যদি একটু দেখো তাহলে দেখবে যে এই যে জানুয়ারি মাসে 3rd জানুয়ারি, আমি ডেটটা বলে দিচ্ছি পরীক্ষাতে পড়তে পারে, 3rd জানুয়ারি, 3ই জানুয়ারি যে দিনটা আছে না, এই 3ই জানুয়ারি দিনটাতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হবে, অর্থাৎ 14.7 crore কিলোমিটার। 14,70,00,000 কিলোমিটার ডিস্টেন্স হবে কখন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব শীতকালে জানুয়ারি মাসের 3 তারিখ, অর্থাৎ এই যে তারিখটাতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হবে। এবং ইন্টারেস্টিংলি আরেকটা জিনিস পরীক্ষাতে কোশ্চেন পড়ে মাঝে মাঝে, যে কোন দিন বা কোন তারিখে সূর্যকে সব থেকে বড় দেখায়, সূর্যকে সব থেকে বড় দেখায় কোন তারিখটাতে। তাহলে যেহেতু সূর্য পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে তাহলে কাছে যে জিনিস থাকবে সেই জিনিস বড় দেখাবে। তাহলে এই 3ই জানুয়ারি বা 3rd জানুয়ারি যে দিনটা, এই দিনটাতেই সূর্যকে অনেক বড় দেখায়, খুব ভালো করে মনে রাখতে হবে। একই রকম ভাবে জুলাই মাস তারিখটা কত, 4th জুলাই, 4ই জুলাই, এই যে তারিখটা না, এই তারিখটাকে কি বলা হয়, অ্যাফেলিয়ান। অ্যাকচুয়ালি বাংলাটা বলে দিই, এটা হচ্ছে অনুসুর আর এটা হচ্ছে অপসুর, এটা সবাই জানবে, অপসুর, অনুসুর একটা অপসুর একটা। তাহলে অনুসুরটা কখন, যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হবে, অর্থাৎ 14,70,00,000 কিলোমিটার। এবং অপসুর যেটা 4th জুলাই, এই অপসুর যেটা সেটা কখন হয় না, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সব থেকে বড় হবে, অর্থাৎ 15.2 কোটি কিলোমিটার, 15.2 কোটি কিলোমিটার যখন হবে, তখন হবে কি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বড় বা সব থেকে বেশি। এইটা হচ্ছে কখন না, গ্রীষ্মকালে, 4th জুলাই। তাহলে এই তারিখটাতে সূর্যকে সব থেকে ছোট দেখাবে, সূর্যকে সব থেকে ছোট দেখাবে। তারিখটা কত, 4th জুলাই, অপসুর। এই যে কটা তারিখ বললাম, এই তারিখগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, এই তারিখগুলো পরীক্ষাতে আসবে, খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে এই জায়গাতে মনে রাখতে হবে। তাহলে আবার তারিখগুলো একটু যদি দেখি, তাহলে সবার প্রথমে 21 মার্চ মহাবিষুব, 21 জুন কর্কট সংক্রান্তি, 23 সেপ্টেম্বর জলবিষুব এবং 22 ডিসেম্বর মকর সংক্রান্তি। আর দুটো ডেট, 3rd জানুয়ারি অনুসুর, 4th জুলাই অপসুর। তাহলে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপরে বেশ কিছু ইনফরমেশন আমরা তো জানলাম, এগুলো নিয়ে আবার আলোচনা করব, আবার ডিটেলস আলোচনা করব, খুব ডিটেলস আলোচনা করব। এবার এগুলো নিয়ে একটু কাটাছেড়া করলাম যখন, তাহলে এই কি কোশ্চেন আসতে পারে এই জায়গা থেকে, তাহলে সেগুলো একটু দেখে নিই। এরকম বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি দেখো তোমাদের জন্য রেখেছি। পৃথিবীর পরিক্রমণ গতির ফল, আমি স্যারকে বলবো একটু যদি কেউ, মানে একটু যদি স্যার এটা মাইকটা অন করে দেন তাহলে সুবিধা হয়। আচ্ছা, কেউ শুনতে পাচ্ছ? পৃথিবীর পরিক্রমণ গতির ফল হলো, আচ্ছা কেউ কি শুনতে পাচ্ছ বা
শোনা যাচ্ছে এতটুকু বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাইকটা অফ আছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে নিই তাহলে তোমরা অপশানে। হ্যাঁ বেশ বেশ বেশ, তোমরা করছো। দেখো পরিক্রমণ গতির ফল কোনটা, সেটা হচ্ছে সবাই অ্যান্সার করেছে কি ঋতু পরিবর্তন। একদম ভেরি গুড, এক্সিলেন্ট, কিছুক্ষণ আগেই জানলাম। তাহলে পরিক্রমণ গতিটা কি না, যখন পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে, নিজের কক্ষপথে ডিম্বাকার কক্ষপথে যখন পরিক্রমণ করছে, তার ফলে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে ঋতু পরিবর্তন। তাহলে এক্সেলেন্ট, ঋতু পরিবর্তন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি যে তিনটে আছে সেটা হবে না। দিন রাত্রির উদয়, বন্যা, ভূমিকম্প, এগুলো যা আছে সবগুলোই পরিক্রমণ গতির ফল, আবর্তন গতির ফল। যদিও ভূমিকম্পটা আবর্তন গতির ফল নয়, ওটা আলাদা কারণে হয়, সেটা এখানে এমনি বলে দেওয়া আছে। তাহলে দিন রাত্রির উদয়, বন্যা, সময় নির্ধারণ, তারপরে হচ্ছে জীব জগতের সৃষ্টি, এগুলো সব আবর্তন গতির ফল। আর পরিক্রমণ গতির ফল কি, ঋতু পরিবর্তন, আরেকটা আছে বলেছিলাম দিন রাত্রির হ্রাস বৃদ্ধি, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। 2 নম্বর, পৃথিবীর মহাবৃত্তটি হলো ড্যাশ। পৃথিবীর মহাবৃত্তটি কোনটি? তাহলে পৃথিবীর মহাবৃত্ত যদি বলি, তাহলে পৃথিবীটা এরকম হলে একদম মাঝের দিকে যেটা আছে সেটাই তার মহাবৃত্ত। অর্থাৎ এই যে অক্ষরেখাটা আছে, এই 0 ডিগ্রি অক্ষরেখা, সেটাই হচ্ছে তার মহাবৃত্ত। এটাকে কি বলা হয়? নিরক্ষরেখা। আমি জানি সবাই পারবে, নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা। এরকম বেশ কিছু রেখা আছে। এখানটাতে আমি বলেছিলাম 23.5 ডিগ্রি যেটা, সেটা কর্কট ক্রান্তি রেখা। এখানে আছে মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। এরকম আছে মেরু রেখা আছে উপরের দিকে 90 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে মেরু রেখা আছে, সেটাও আমরা জানি। ঠিক আছে, এরকম বেশ কিছু জিনিস আছে, সেগুলো জানতে হবে। তারপরে দেখো মহাবিষুব, মহাবিষুব দিনটি হলো। তাহলে 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলে দেওয়া আছে মহাবিষুব দিনটি হলো কবে। তাহলে এটা আমি একটু জেনে নিই। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দাও দেখি। 3 নম্বর কোশ্চেন, 3-এরটা বলছে এ, 3-এরটা বলছে এ মহাবিষুব। আচ্ছা কি ছিল? আচ্ছা সবাই বলছে না 3-এরটা। আচ্ছা 3-এরটা বলো আগে, 3-এরটা কি হবে? 3-এরটা বলছে কম বেশি সবাই এ বলছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হবে। একদম এক্সিলেন্ট। 21 মার্চ এই যে দিনটা, এই দিনটাকে বলা হয় মহাবিষুব, অর্থাৎ ভার্নাল ইকুইনক্স, মহাবিষুব। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 23 মার্চ। 23 সেপ্টেম্বর আমরা জানি জলবিষুব। 21 জুন এটা কর্কট সংক্রান্তি। 22 ডিসেম্বর এটা হচ্ছে মকর সংক্রান্তি। 4 নম্বর কোশ্চেন যেটা, 4 নম্বর কোশ্চেন যেটা, সেটা কি আছে না, বছরের কোন দিনকে সূর্য, কোন দিনে সূর্যকে সব থেকে বড় দেখায়? বছরের কোন দিনে সূর্যকে সব থেকে বড় দেখায়? সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলো যদি ঠিকঠাক করে পারো, দেখবে তোমরা বুঝে যাবে যে তোমরা কিন্তু অনেকটা শিখে গেছো। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তাহলে বছরের কোন দিনকে সব থেকে বড় দেখায় সূর্যকে? সেটা হচ্ছে কোন দিন? 3 জানুয়ারি আমরা বলেছিলাম। 4-এর তাহলে অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সূর্যকে সব থেকে বড় দেখায় সেটা হচ্ছে 3 জানুয়ারির দিনটা, মানে যেদিন অনুসূর, যেদিন অনুসূর, খুব ভালো করে মনে রাখতে হবে, অনুসূর। এরপরে পরের কোশ্চেন কি আছে? ডিমোস কোন গ্রহের উপগ্রহ? ইন্টারেস্টিং, ডিমোস কোন গ্রহের উপগ্রহ? আচ্ছা দেখি এই দুটো কে পারে। ডিমোস কোন গ্রহের উপগ্রহ? সবার প্রথমে আমাকে 5-এর দাগের অ্যান্সারটা করো, 5-এর দাগের অ্যান্সারটা করো, 5-এর দাগের অ্যান্সারটা করো ডিমোস। আচ্ছা 5-এর বি, সি, বি, মঙ্গল, মঙ্গল, বেশ, তারপর বেশ, আচ্ছা মঙ্গল, বেশ। তাহলে এতটুকু বোঝা গেল যে হ্যাঁ বেশ এক্সিলেন্ট। তাহলে মঙ্গল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মঙ্গল যেটা, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডিমোস যেটা খুব গুরুত্বপূর্ণ একটা উপগ্রহ, সেটা কি? সেটা হচ্ছে মঙ্গলের উপগ্রহ বা মার্সের উপগ্রহ। আর ইন্টারেস্টিংলি এই ডিমোসের একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি?
ইট ইজ দ্য স্মলেস্ট স্যাটেলাইট ইন আওয়ার সোলার সিস্টেম, অর্থাৎ এটা সৌরজগতের সব থেকে ছোট স্যাটেলাইট। এই যে ডিমোস আছে, এই ডিমোসটা হচ্ছে সৌরজগতের সব থেকে ছোট স্যাটেলাইট, মনে রাখতে হবে এটা। এই ডিমোস ছাড়াও মঙ্গলের আরেকটা উপগ্রহ আছে, সেটা হচ্ছে ফোবস। ডিমোস এবং ফোবস, ফোবস কথার অর্থ ফিয়ার, ডিমোস কথার অর্থ টেরর, মানে খুব ভয়ানক বা ভয়াবহ বোঝাতে এরকম বোঝানো হয়েছে, নামকরণ করা হয়েছে। এবং 6টা, নিম্নলিখিত কোনটি বামন গ্রহ নয়? নিম্নলিখিত কোনটি বামন গ্রহ নয়? চট করে আমাকে বলো তো, নিম্নলিখিত কোনটি বামন গ্রহ নয়? আমি যদি একটু সেদিকে যাই, আমি একটু দেখতে পাবো। তাহলে 6টা ডি, 6টা ডি। আচ্ছা, আচ্ছা, একদম একদম একদম, ভেরি গুড, ভেরি গুড, সবাই বলছে ডি। তাহলে আমাকে একটু বলো তো, ডি যেটা আছে, এই যে গ্যানিমিডি যেটা বললাম, হ্যাঁ একদম এক্সেলেন্ট, এক্সেলেন্ট অ্যান্সার দিয়েছে সবাই। তাহলে ডি যে গ্যানিমিডি যেটা, হ্যাঁ একদম এটাই জানতে চাইছিলাম, একদম রামচন্দ্র ঠিক বলেছে। এই ডি যেটা গ্যানিমিডি যেটা, সেটা হচ্ছে আমাদের জুপিটার, বা আমাদের হচ্ছে শনির নয়, ওটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। আর গ্যানিমিডির যেটা ক্যারেক্টারিস্টিক, সেটা কি? ইট ইজ দ্য বিগেস্ট স্যাটেলাইট ইন আওয়ার সোলার সিস্টেম। গ্যানিমিডি যেটা আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় স্যাটেলাইট। ঠিক আছে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে, একদম ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই যে জিনিসগুলো আছে, সেগুলো খুব ভালো করে মনে রাখলে আমাদের কিন্তু আর আটকাবে না। তাহলে বামন গ্রহ নয়, এখানে প্লুটো দেখে, এখানে কিন্তু যেহেতু গ্রহের মধ্যে রয়েছে আমাদের প্লুটো, তাই ওটা অ্যান্সার করে দেবো, সে বললে কিন্তু হবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে আমরা প্রায় ফলো করেছি। ঠিক আছে, অসুবিধা হবে না। আবার বলছি, এই তো সবে সূত্রপাত, পরিচয় তো হলো, বন্ধুত্ব হতে এখনো অনেক বাকি। এবং সব থেকে বড় কথা, এখন থেকে শুরু করে দাও। বারবার এখন মনে হচ্ছে বারবার কেন বলছেন স্যার, তার কারণ আছে। আমি না কাউকে বেকার থাকতে দেখতে চাই না, বাস্তব কথা বলছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি কেউ বেকার থাকুক, আমার কোনো স্টুডেন্ট বেকার হয়ে ঘুরুক, আমি সেটা চাই না, বা মাঝপথে গিয়ে হারিয়ে যাক, সেটা আমি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি চাই না, কোনোদিন চাই না। কারণ এতটাই বড় জ্বালা, প্রত্যেকের তো আলাদা আলাদা গোল আছে, একটা লক্ষ্য করে সবাই পথে নেমেছো, কোনোদিন হারিয়ে যাবে না। একটা দিনের জন্য নিজেকে মানে লুজ করবে না, এখন থেকে শক্ত করো নিজেকে। পথটা একটু কঠিন হবে, এবং সেটা মসৃণ করার দায়িত্ব আমরা, আমি প্রথমেই বলেছিলাম, আমাদের দায়িত্ব। সেই জায়গাতে প্রত্যেককে আমি মানে এক প্রকার অর্ডারই করছি যে হারিয়ে যাবে না। শুরুটা যখন করেছো, শেষ দেখে ছাড়বে। এখন থেকে শুরু করেছো যখন, শেষ দেখে ছাড়বে। নট এ সিঙ্গেল ওয়ান, এখন থেকে বলছি, কেউ বাদ যাবে না, প্রত্যেকে চাকরি পাবে, প্রত্যেকে চাকরি পাবে। সে চাকরি পাওয়ার পরে আমাকে মনে রাখো কি নাই রাখো, তবে আমি বলছি প্রত্যেকে চাকরি পাবে, নিজের জন্য চাকরি পাবে, নিজের বাবা মার জন্য চাকরি পাবে। ঠিক আছে, এখন থেকে বলছি, একটু পরিশ্রম করো, দেখবে ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। আজকের পর্যন্ত এ পর্যন্তই থাক। পরের দিন আবার এগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা হবে না। আস্তে আস্তে করে ক্লাস যখন করতে থাকবো, তখন এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অসুবিধা নেই। বেশ, ঠিক আছে, এ নিয়ে আলোচনা হবে। আর স্যারের সাথে আলোচনা করো। আশা করি তোমাদের অন্যান্য সাবজেক্ট গুলো নিয়েও একদম পিডিএফ দেবো, একদম পিডিএফ দেবো, কোনো অসুবিধা নেই। সব পিডিএফ দিয়ে দেবো স্যার, স্যার তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি স্যার অবশ্যই তোমাদের সাথে জয়েন করবেন এখনই নিশ্চয়ই। আমি স্যারকে এ করে দিচ্ছি, রিকোয়েস্ট করছি, স্যার জয়েন করবেন হয়তো। হ্যাঁ, করেছেন স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার, ওয়েলকাম। আর যেটা বলার, যে দেখো একটু গ্রুপটা ওপেন আছে, একটু 2 মিনিটের জন্য খোলা থাকলো, তোমরা প্লিজ একটু তোমাদের মতামত জানাও যে ক্লাসটা কেমন লাগলো। 9:20 বাজে, 9:22-23-এর মধ্যে বন্ধ করে দেবো। একটু তোমাদের প্লিজ ওপিনিয়ন জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। গ্রুপটা দেখো ওপেন করে দিয়েছি, তোমাদের যা যেমন লেগেছে সেরকমটা, এখানে নয়, গ্রুপে একটু কমেন্ট করে জানাও, সবাই মিলে একটু জানাও। একটা দুটো লাইন অন্তত লেখো, খুব ভালো, ভালো, থ্যাংক ইউ স্যার, গুড ক্লাস, এরকম নয়। প্লিজ গ্রুপে কমেন্ট করো। শুভজিৎ হালদার, আমার যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে একটা মেসেজ করো, এখানে মেসেজ করো না। শুভজিৎ হালদার,
এই কপি পেস্ট করছো, ব্যাপারটা এক কাজ করো, তুমি এটাকে লেখো না, বারবার এটাকে টাইপ করে করো, দেখবে আর ইচ্ছা করছে না লিখতে। স্যার তাহলে কি আমি বেরিয়ে যাব স্যার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একটু প্লিজ গ্রুপে একটু কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো। এ দারুণ হয়েছে, খুব সুন্দর, ভালো, থ্যাংক ইউ, এরকম না একটা দুটো লাইন কি পেতে পারি না? আমি তো বলছি দেখো, আর গ্রুপে তো বারবার লিংক শেয়ার করা হয়, এমন নয় যে লিংক শেয়ার করা হয় না। তো আজকে তুমি ক্লাসের লিংকটা কোথায় পেলে? এটা তো এই গ্রুপ বাদ দিয়ে অন্য কোথাও শেয়ার করা হয় না। ইভেন কোনো টেলিগ্রাম গ্রুপ, কোথাও কোনো ফেসবুকে শেয়ার পর্যন্ত করা হয় না। আমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেগুলো তো শেয়ার করেন। আমি তোমাদের ফেসবুক গ্রুপটা শেয়ার করে দেবো তোমাদের কাছে। ওখানকার অভিজ্ঞতা অন্যরকম। মানে ধরো যত রকমের চাকরির পরীক্ষা বেরোয় তার সমস্ত রকম ইনফরমেশন আমাদের ফেসবুক গ্রুপে থাকে। আমি জানি না এখানে কেউ আছো কিনা, যদি থাকো তাহলে সে জানতে পারবে। সরকারি তো বটেই, সরকারি যে কোনো, তার সাথে সাথে বেসরকারি যা কিছু রয়েছে তাদেরটাও দেওয়া হয়। টিচিং জব যত রকমের বেরোয়, সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি পিএইচডি ইনফরমেশন সমস্ত কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো, ওটা শেয়ার করে দেবো ফেসবুক গ্রুপটা, দেখলে বুঝতে পারবে। এছাড়া বিভিন্ন কোশ্চেন আনসার ডিসকাশন যেগুলো রয়েছে সেগুলো তো ওখানে চলছে, প্লাস বিভিন্ন লাইভ ক্লাস ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, একটু গ্রুপে একটু কমেন্ট করে জানাও। 9:22 হয়ে গেছে, আর আমি 1 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম সময় রাখবো, তারপরে বন্ধ করে দেবো। আর ম্যাক্সিমাম আমি 1 মিনিট সময় দেবো, তারপর আমি গ্রুপটা বন্ধ করে দিচ্ছি। দেন আমি আজকে কোডটা শেয়ার করে দিচ্ছি তোমাদের কাছে। যথারীতি রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পৌঁছে যাবে, যারা ঠিকঠাক পাঠাবে তাদের সবার কাছে পৌঁছে যাবে। আমি আবারও বলছি, তোমাদের সাথে আমার কারোর কোনো শত্রুতা নেই, কারোর সাথে কোনো পার্সোনাল রিলেশনশিপ এখনো পর্যন্ত নেই যে একে পাঠাবো না ওকে পাঠাবো, এরকম কোনো ব্যাপার নেই। কারণ এটাই যে ওখানে কিন্তু আমি ম্যানুয়ালি যে ঠিক আছে তুমি পাঠালে আমি পাঠিয়ে দিলাম, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা কিভাবে হচ্ছে না, ওটা কিন্তু পুরোপুরি অটোমেটিক হচ্ছে। এ ধরো তোমরা 10টা পর্যন্ত যেগুলো আসবে, এই 10টার পর যা কিছু রয়েছে এটাকে পুরো কপি করে নিয়ে আমি ওখানে অটোমেটিক সেট করে দেবো যে এই নাম্বারগুলো আমাকে কোড পাঠিয়েছে। এবার ধরো তুমি 10টা 5-এ পাঠালে বা তোমার নাম্বারটা নেওয়া হলো না, তাহলে কিন্তু আর তোমার কাছে যাবে না। তাই এইটুকুকে মেনটেন করো, আর কোনো কিছু বলছি না, এইটুকু মেনটেন করো প্লিজ। ঠিক আছে, আমি গ্রুপটা তাহলে অফ করে দিচ্ছি, দেন আমি এটা শেয়ার করে দিচ্ছি। গ্রুপটা অফ করলাম, দেন আমি তোমাদেরকে এটা শেয়ার করে দিচ্ছি। দেখো আজকের কোডটা আমি শেয়ার করে দিচ্ছি। আর বারবার বলছি যে এই কোডটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি চাই সেই ক্যান্ডিডেটদের কাছেই পৌঁছাক যারা এর জন্য ডেডিকেটেড। সবার কাছে দরকার নেই, কারণ সবাই মূল্য দিতে পারে না। যদি তাই হতো, তুমি ভাবো একবার, তুমি যদি এই ফিল্ডে নতুন না হও, বেশ কিছু পুরনো পাপি হও, তাহলে দেখবে তোমার ফোনের মধ্যে কয়েকশো পিডিএফ জমে রয়েছে। এমনকি তুমি জানো না যে তোমার ফোনের মধ্যে আর কি কি পিডিএফ জমে রয়েছে, তুমি নিজেও জানো না, ভুলে গেছো। তো আমি চাই না যে এটা মানে গুরুত্ব ঠিক এইভাবে হারিয়ে যাক। আমি এটা শেয়ার করে দিচ্ছি, এবার একটু দেখো। আর এই কোডটা আমাকে একটু পাঠিয়ে দিও। এইটা হচ্ছে আজকের কোড, আর এই নাম্বারটাতে কিন্তু পাঠাবে। যারা গ্রুপে নেই বলছো তারা এই নাম্বারে শুধু টেট বলে একবার লিখে পাঠাও। যদি কেউ এরকম থেকে থাকো যে গ্রুপে নেই বলছো, তারা এই নাম্বারটাতে টেট বা সিটেট বলে লিখে পাঠাও। হাই হ্যালো প্লিজ এগুলো করবে না বা লিখবে না, সেক্ষেত্রে কোনো কিছু বোঝা যায় না। কারণ ধরো একাধিক কোর্স চলছে, তো ধরো তুমি হাই হ্যালো পাঠালে, আমি এএনএম জিএনএম গ্রুপে তোমাকে ঢুকিয়ে দিলাম, কোনো কাজে লাগবে না। তাহলে তুমি সঠিকভাবে পাঠাও যে টেট গ্রুপের জন্য আমি, বা টেট ক্লাসের জন্য। আজকের কোড পেয়ে গেছো আশা করি, যে স্মার্ট হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে আজকের কোড। নাম্বারটা ওই গতকালকে যে নাম্বার ছিল সেই নাম্বারটাই রয়েছে, 9804418987। অন্য কোনো নাম্বারে অন্য কোনো মোডে পাঠালে কিন্তু যাবে না, যেহেতু তোমার কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছাবে, এটা হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। ছবি তুলে স্ক্রিনশট নিয়ে পাঠালে কিন্তু হবে না, লিখে পাঠাতে হবে। বারবার বলছি, অটোমেশন ছবি বা তোমার ওই স্ক্রিনশট বোঝে না, ও কিন্তু লেখাটা বোঝে। ঠিক আছে, এটা একটা অটোমেটিক সিস্টেম বলতে পারো, একটা সফটওয়্যার বলতে পারো,
যেখান থেকে তোমার এই লেখাটাকে ও ডিটেক্ট করতে পারলে, এটা মেলাতে পারলেই যে হ্যাঁ এই লেখাটাই তো বলেছে, এটা মেলাতে পারলেই তার কাছে কিন্তু অটোমেটিক তোমার রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পৌঁছে যাবে। গতকালও প্রায় 128-129 জনের কাছে গেছে গতকালও। কোডটা তো বলছি স্মার্ট হার্ডওয়ার্ক, আর ফোন হচ্ছে 9804418987, এই তো নাম্বার গতকালকে যেটা ছিল, এটা হচ্ছে নাম্বার 9804418987। ঠিক আছে, তাহলে এই আমাকে এটা পাঠিয়ে দাও। আচ্ছা হ্যাঁ, এটা জেনে আমি ক্লাস করেছি। আচ্ছা, তো আশা করি সবার ক্লিয়ার। আগামীকাল ইংলিশের ক্লাস থাকবে। ইংলিশ মানে যেটা বলছিলাম যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের মেরুদণ্ড, এমন কোনো জায়গা নেই যে যেখানে তুমি ইংলিশ বাদ দিয়ে কিছু করতে পারো। বিশেষ করে এই যে পরীক্ষাগুলো, টেট মানে প্রাইমারি টেট যদি বলি, সেখানেও ইংলিশ রয়েছে। আপার প্রাইমারি টেট দুটো ভাগ আছে ঠিকই, কিন্তু ইংলিশ সবার জন্য কমন। আবার পিটি প্রিলিমিনারি টেস্ট ইংলিশ কমন, ইংলিশ সবাইকে নিতেই হবে। ঠিক আছে, 811 কিসের কোড? যে যা ভুলভাল পাঠালে আমার দোষ না। তুমি যদি ভুলভাল কোনো কিছু কোড পাঠাও, তোমার কাছে যদি না যায় সে দোষ আমার নয়। যদি এইটুকু না বোঝো, বাংলাতে লেখা রয়েছে আজকে সিক্রেট কোড, সেটা আবার হাইলাইট করা রয়েছে যে স্মার্ট হার্ডওয়ার্ক, তার নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নিয়ে বলে দেওয়া আছে 9804418987। এইটুকু যদি না বুঝতে পারো, আমি বলবো যে তুমি আরেকটু নিজেকে ব্রাশ আপ করো, দরকার আছে। এবার যদি তোমাদের কারো কিছু বলার থাকে বলো। তাহলে স্মার্ট হার্ডওয়ার্ক এটাকে লিখে পাঠাবে প্লিজ। বারবার বলছি স্ক্রিনশট বা কোন রকমই পাঠাবেন, আর অন্য কোনো কিছু লিখতে যাবে না, অন্য কোনো কিছু লিখতে যাবে না। স্যার আমার নামেই, স্যার গতকালকে রেকর্ডিং ভিডিও পাইনি, এগুলো লিখলে কিন্তু তোমার কাছে আবারও যাবে না। আবারও বলছি যে আমি ম্যানুয়ালি পাঠাচ্ছি না, এটা বোঝার চেষ্টা করো। রিপিটেডলি বলছি, এটা ম্যানুয়ালি হচ্ছে না যে আমি তোমার মেসেজটা পড়লাম, 4টে মেসেজ পাঠিয়েছো, একটা লিখেছো, এটা ঠিক। এটা কিন্তু পুরো অটোমেশন। তোমার লাস্ট মেসেজটা দেখবে স্মার্ট হার্ডওয়ার্ক লেখা আছে, ও তোমাকে পাঠিয়ে দেবে। কিন্তু তুমি যদি বারবার উল্টো পাল্টা মেসেজ করতে থাকো, স্যার আমার নাম এই, হাই স্যার, হ্যালো স্যার, পাঠাবে না প্লিজ। আর বুঝতে পারছো একটা নাম্বারের উপর এতটা চাপ পড়ছে, তো প্লিজ এটাকে একটু মেনটেন করবে, এগুলোকে একটু মেনটেন করবো প্লিজ। আগামীকাল রাত 8টা থেকে ইংলিশের ক্লাস থাকবে। আগামীকাল ঠিক রাত 8টা থেকে ইংলিশের ক্লাস থাকবে। যদি কারো কিছু বলার থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাসটা এখানে স্টপ করব। যদি কারো হ্যালো হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যালো, আমি সাক্ষী গোপাল বলছি। বলো। বলছি আমার এজ এখন 34 এজে আমার একটা গ্র্যাজুয়েট প্লাস বিএ। এই মানে কি সরকারি পরীক্ষায় বসতে পারবো? গ্রুপ ডি থেকে একদম লোয়ার ডিভিশন ক্লাস পর্যন্ত বসতে পারবো, তাই তো? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে মানে স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা বসতে পারবে, সেন্ট্রালের হবে না, তাই তো? না। ঠিক আছে। আর কেউ কিছু বলছিলে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো আমি স্যার প্রসিদ্ধ বলছি বলো। ওই স্মার্ট হার্ডওয়ার্কের ওই এইচটা আমি ছোট হাতে লিখে ফেলেছি, ওটা কি হবে? অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে ওই স্পেলিং আসলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ স্যার ওটা করে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ বলো বলো। স্যার আমি বলছি ওই লেট আর গ্রাজুয়েশন মানে কি 1 বছরে আমি অলরেডি কমপ্লিট করেছি আর কি। বিএ করতে গিয়ে মানে তো same year এ? ডিএলএড এর সাথে মানে কি 1 বছরে। হ্যাঁ স্যার, সেম ইয়ার। মানে সেম ইয়ারে? তো তার জন্য আমি আরে আপনার অ্যাপ্লাই করতে পারবো? यस স্যার। মানে পাসিং ইয়ার দুটোই সেম? হ্যাঁ স্যার, সেম ছিল। এই তো সমস্যায় পড়ে গেলে তো। দুটোই যেহেতু রেগুলার কোর্স না, সেম ইয়ারে হলেই অসুবিধা। আজকে একজন ফোন করেছিল, এবার তার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা এরকম ছিল না। সেম ইয়ার হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, দুটো যেহেতু কোর্স রেগুলার, স্যার আমি সমস্যায় পড়ে যাবে। গ্র্যাজুয়েশনটা এই নেতাজি থেকে করেছি আর রেগুলারে ডিএলএড করেছি, তাহলে কি আপারের জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবে, অসুবিধা নেই। হ্যালো স্যার। আমি তাহলে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবো না, অনলি প্রাইমারি? হ্যাঁ ওই এটা যদি হয়ে যায় তাহলে সমস্যায় পড়বে তুমি। মানে ইন্টারভিউ বোর্ডে বা যখন এই পেপারস গুলো চেক করা হবে, পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিতে হয়তো অসুবিধা নেই,
কিন্তু যখনই ইন্টারভিউ বোর্ডে যাবে তার আগে তো তোমার পেপারস গুলো চেক করবে সব ওরা বসে, যখনই এটা দেখবে তখনই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে তখন। স্যার তাহলে এগুলো তাহলে আপনার ওই প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতে পারবো শুধু অনলি প্রাইমারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি স্যার, আর কার কিছু বলার থাকলে বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। আমার একটা বলছি স্যার, বলো। বলছি স্যার আমার হলো ডিএলএড আছে এবং গ্রাজুয়েশন করা আছে, তো সেক্ষেত্রে কি আমি এর পরে নেক্সট মানে কি মাস্টার ডিগ্রিটা করে কি মানে পিটিতে বসতে পারবো, না ওই আপনার বিএডটা করলে ভালো হয় প্রথমে, মানে প্রথমে বিএড না মাস্টার ডিগ্রিটা করলে? বিএডটা করে দিলে তুমি অন্তত 9-10 এর এগুলোতে বসতে পারবে। স্যার আমার সাবজেক্ট হলো ফিলোসফিতে অনার্স ছিল। ও তাহলে তো আর হবে না। তাহলে স্যার আমার কি মানে বিএড মানে মাস্টার ডিগ্রি মাস্টার করলে ডিগ্রিটা লাগবে। করলেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মাস্টার ডিগ্রি লাগবে। মাস্টার ডিগ্রি করে তারপর বিএড নাকি? বিশেষ করে যাদের এডুকেশন, ফিলোসফি এই টাইপের যে সাবজেক্ট গুলো রয়েছে না, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, তাদের কিন্তু মাস্টার ডিগ্রি লাগবে। এবার যাদের স্যার বাংলা মাস্টার ডিগ্রি ইংরেজি করে তাহলে বিএডটা করবো নাকি? হ্যাঁ হ্যাঁ করো। আচ্ছা। স্যার আমার ওই নেতাজি থেকে পিজি করা আছে, বটানিতে অনার্স করা আছে, তাহলে ওটাকে পিজি করবো না বিএড করে নেবো? তো সাবজেক্ট কি? বোটানি আছে স্যার। ওটা নেই তো। তোমার যদি বিএড থাকে তাহলে তুমি 9-10 এ তো বসতে পারবে। না স্যার, আমি বলছি যে আমি বোটানিতে আপনার গ্রাজুয়েশনটা করেছি, কিন্তু আমি কি পিজিতে মানে অ্যাডমিশন এবার নেব না বিএডটা করব? আমি ওটাই তো বলতে চাইছি যে তুমি যদি আগে বিএডটা করে নাও তাহলে অ্যাটলিস্ট তোমার কাছে এদিকে যেহেতু তোমার এটা রয়ে গেছে, ওই ডিএলএড রয়েছে, তো আপার প্রাইমারি পর্যন্ত তুমি দিতে পারছো। এবার যদি বিএডটা করে নাও তাহলে 9-10 পর্যন্ত দিতে পারছো। মাস্টার ডিগ্রি হয়ে গেলে তখন তুমি 11-12টা দিতে পারবে, অনার্স যেগুলো সেগুলো দিতে পারবে। স্যার বলছি যে আমার মানে গ্রাজুয়েশনে মানে ফিলোসফিতে ওটা অনার্স ছিল, তো পাশে যে সাবজেক্ট গুলো ছিল সেটা হলো পলিটিক্যাল সায়েন্স এন্ড হিস্ট্রি। তো আমি যদি মানে এই পলিটিক্যাল মানে হিস্ট্রিটাকে যদি আমি পিজি করি মানে পোস্ট গ্রাজুয়েট করি, করে তারপরে যদি আমি মানে বিএডটা করি তাহলে হবে না? হবে, অসুবিধা নেই। হ্যালো স্যার। হ্যাঁ বলছিলাম স্যার যে বলছিলাম আমার অলরেডি মাস্টার ডিগ্রি রানিং চলছে, তো বলছিলাম এই মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে যদি আমি বিএড করি, বিএড করে যদি আমি আপনার ওই 9-10 বসি, তো তাহলে বুঝতে পারবো? মাস্টার ডিগ্রি কোন সাবজেক্টে? স্যার আমার আছে আপনার ওই